তারপর আমরা শুনবো যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা শুনবো। হ্যালো রাসেল ভাই, আমি হৃদয়। জি। পুরান ঢাকা বক্সিবাজার থেকে এসেছি। জি। আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করি। ওকে, সো আপনার ঘটনা যেটা সেটা আপনার বাসা নিয়ে। জি, আমাদের শুনুন আপনার ঘটনাটি। জি রাসেল ভাই, ঘটনাটা অ্যাকচুয়ালি আমার আম্মুর কাছ থেকে শোনা, এবং এই ঘটনাটা মানে যখন ঘটেছে তখন অ্যাকচুয়ালি আমার আমার তখন আমি জন্ম হয়নি তখন। আচ্ছা, আমার জন্মের আগে আমার বোনরা তখন ছোট ছিল। কত বছর আগে হতে পারে? অ্যারাউন্ড আপনার 30 হবে। আচ্ছা, 30 ইয়ার্স আগে। তার কি ভাই, ঘটনাটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এ মানে অনেক পুরোনো এক ল্যান্ডলর্ড থেকে আমার আব্বু একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছিল। আচ্ছা, তার বাসাটা মানে দেখতে পাই খুবই সুন্দর। আপনার দোতলা সুইমিং পুল আছে, আপনার নিচতলা বড় একটা অডিটোরিয়াম মতো আপনার হল রুম, আর এক একটা রুম মানে বিশাল বড়, 350 স্কোয়ার ফিটের মতো অনেক বড় বড়। তো মানে বাসাটা মানে আব্বু মানে বেশ মানে খুশি ছিল, আর খুব রিজনেবল প্রাইসে নিতে পেরেছিল। আপনি বলেছিলেন মানে বলতে গেলে অনেক কম দামেই পেয়েছেন। অনেক কম দামে ভাই, অনেক কম দামে। একটা 10,000 টাকা সেলফোন যদি আমি 1500 টাকা 2000 টাকা পেয়ে যাই, মানে ব্যাপারটা ঠিক সেরকম। জি। তার কি ভাইয়া, ঘটনাটা হচ্ছে আমার যখন বাসা কেনার পরে আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার বোনরা যখন থাকা শুরু করলো, তখনকার তখন ভাই সেখানে থাকা অবস্থায় উইদিন 2 উইকস এর পরপর বিভিন্ন জিনিস আমরা ইয়ে করতো, অবজার্ভ করতে, ফিল করতো। লাইক আপনার ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, ঘোড়ার শব্দ, ঘোড়া দৌড়ানোর শব্দ আসছে, আবার নুপুর পড়লে যদি ডান্স করলে যেরকম একটা শব্দ আসছে, ওইরকম শব্দ পাওয়া যাচ্ছে। আবার মনে করেন আমরা বসে সবাই মনে করেন ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতে, আব্বুরা আম্মুরা আপনার সিলিং থেকে ফ্যান পড়ে গেল, কার উপরে পড়েনি, দেখা যাচ্ছে ওই একটু ডিস্টেন্স মিডিলের দিকে আছে সেটা পড়ে গেল। আবার মনে করেন ঝুমুর খুলে পড়ে গেল। প্রায় ঘটনাগুলো ঘটতো। তো নর্মালি কিন্তু সিলিং থেকে ফ্যান খুলে পড়া বা ঝুমুর এই জিনিসটা কিন্তু নর্মালি হয় না, একদম সচরাচর না ঘটনাগুলো, খুবই উইয়ার্ড। ব্যাপারটা আব্বুর কাছে খুব ভিন্ন লাগলো যে এরকম কেন হতেছে। তারপরে আমাদের বাসায় যে আপনার কাজের লোকগুলো ছিল, তারা আপনার কাজ করতে পারতো না, তারা অনেকে না বলে বলে চলে গেল, অনেকে ছুটে যেত যে আমরা দেশে যাব, সমস্যা আছে একটু পারিবারিক আমরা যাবো। দেখা যাচ্ছে আমার ছুটি যদি না দিত, না আমার তুমি ঈদে যাবা, ঈদে একবারে বকশিস টকশিস টাকা নিয়ে যাবা, এর আগে কেন যাবা, দেখা যাচ্ছে তারা না বলেই চলে গেত যে টাকা পয়সা লাগবে না, তারা চলে গেছে। আবার যারা দেখা যাচ্ছে থাকতেছে, তারা অনেক সময় ফিজিক্যালি ইনজোর্ড হয়ে যাচ্ছে, কারো হাত পা ভেঙে যাচ্ছে একাই ভাই কাজ করতে করতে তারা কোনোভাবে তারা ব্যথা পাইছে। তো বলতেছে যে আমি এরকম কাজ করতেছিলাম, আমি পিছলাম, খুব বাজেভাবে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আবার অনেকে এমন হচ্ছে প্যারালাইজড মতো মুখ টুক বাঁকা গেছে, অনেকে এরকম। আম্মু বললো, আব্বু দেখলো যে বাসাটা নেওয়ার পর এরকম কেন হইতেছে, খুব একটা সমস্যা। আব্বু বললো যে না থাক, আমরা এই বাসা আর থাকবো না, আমরা একটা কাজ করবো না, পুরান ঢাকা যেই থাকি। আব্বু এই বাসাটা থিঙ্ক করলো যে একটা কেয়ারটেকার এখানে আমরা চলে যাই। তো আমরা আব্বুরা এসে পড়লো। তা আসার পরে আব্বুরা ইয়া পায় যে এই বাসা নাকি শুটিং এর জন্য ভাড়া নেবে। তো দিলেও ঠিক আছে, বিভিন্ন মুভি, বাংলা চলচ্চিত্র ছবির শুটিং হচ্ছে, তারপর সিরিয়ালের শুটিং হচ্ছে, তো হচ্ছিল। কিন্তু সেই ভাই শুটিং চলাকালীন সেই শুটিং এর ডিউরিং এও ওই প্রবলেম গুলো কিন্তু হচ্ছে। কিন্তু তফাৎ হচ্ছে তারা জিনিসগুলো অতটা মাথা চড়া দিচ্ছে না, যে না ঠিক আছে আমরা কাজ করে আমরা চলে, তারা তো থাকতেছে না। আব্বু কিন্তু কন্টিনিউসলি খবর পাচ্ছে ওই কেয়ারটেকারের মাধ্যমে। আমাদের জাহাঙ্গীর ভাই উনি বলতেছিল কন্টিনিউসলি যে হ্যাঁ এই এরকম হয়েছে, ওই ওনাদের স্পটলাইট ভেঙে গেছে, ওনাদের ক্যামেরা আজকে হয়ে গেছে, আবার অনেক কিছু হারিয়ে গেত, চুরি হয়ে গেছে। তো আব্বু পরে অলমোস্ট 1.5-2 বছর হয়ে গেল। আব্বু বললো যে না এ বাসা আমরা থাক, শুটিং এর জন্য ভাড়া দেবো না, আমরা একটা কাজ করি, এটাকে ভেঙে রেনোভেট করে আমরা নতুন করে বাসাটা আমরা উঠাই, এটা বিল্ডিং উঠা, আপাতত ডুপ্লেক্স বাড়ি, আমরা এটাকে ইয়ে করি, দালানের মতো উঠাই। ঠিক আছে। তো আমরা যাওয়ার পরে আব্বুরা যাওয়ার পরে ইয়ে করলো, আপনার ভাবলো যখন শুটিং চললো, তো মিলাদ টিলাদ পরে। আচ্ছা। তো আব্বু গেল মসজিদের মধ্যে ইমাম সাহেব কেনার জন্য। তো বললো যে চলেন, এই ব্যাপারে আমাদের বাসা একটু একটা মিলাদ পড়বো একটা নর্মালি। তো বললো ঠিক আছে যাবো, আপনাদের বাসার লোকেশনটা কথা। তো বাসার লোকেশনটা আব্বু দিল যে আমাদের এত নম্বর বাসায়, এই যে এখানে এই সেক্টর। তো হুজুর শোনার পরে ভাইয়া একটু ইয়ে হয়ে গেল,
মানে নর্মাল যে একটা কনফিডেন্টলি যে হ্যাঁ চলেন কোথায় যাব, কোথায় আপনার বাসা। তো সেই কথা শুনে পর না সে একটু নিঝুম হয়ে গেল। বললো যে ওইটা আপনাদের বাসা? বললো হ্যাঁ কেন? বলে না আমার তো আসলে একটা কাজ মনে এসে পড়লো, তো ওইখানে যাওয়াটা তো কেন আমি আপনার জন্য তখন বসে থাকলাম। আব্বু আবার খুব রেগে গেল। আমি নামাজের সময় আপনার জন্য আমি আমি ওয়েট করলাম, আপনি এখন কথা বলতেছেন। তো হুজুর আচ্ছা ঠিক আছে রাগ করেন না, আমি আমি যাচ্ছি আপনার সাথে। তো গেল, হুজুর আসলো, আসার পরে মানে ভালোই। আর নর্মালি যেরকম একটা মিলাদ হয়, মানে খুব বড় সড়ো করে মিলাদ টিলাদ পড়লো, দোয়া দোদ পড়লো, ইয়াসিন সূরা পাঠ করলো হুজুর। করার পর হুজুর মানে বলে চলে গেছে আপনি একটু কেয়ারফুলি থাকেন। তো চলে গেল, চলে যাওয়ার পর থাকছিল আব্বু আমরা নর্মালি। তো উনি 2 উইকস এর মতো পার হয়ে গেল, কোনো ঝামেলা হয় কোনো ঝামেলা হয়নি, একদম স্তব্ধ, সবকিছু যেমন ঠান্ডা। কিন্তু ভাইয়া ঠান্ডা হওয়ার পরেও মানে উইদিন মানে 2 উইকস এর পরেই মানে এই প্রবলেম গুলো আবার শুরু হয়ে গেল নতুন করে? নতুন করে। আর এবার ভাই একটু মানে বেশ জোরসোর ভাবে প্রবলেম গুলো শুরু হলো, যেমন মানে আগের চেয়ে আরো বেশি? আগের চেয়ে আরো বেশি। আর আগে যেমন ভাইয়া মানে মানে এই জিনিসগুলো যে ঘটতেছে, কারা করতেছে, বা এমন হতে পারে না যে মানে কোনো মানুষ করতেছে, কোনো সাম কাইন্ডস অফ মানে কেউ পজিটিভ ব্যক্তি আমাদের সামনে নর্মালি আছে, হয়তো আমাদের অ্যাবসেন্স থেকে এই কাজগুলো করছে, কিন্তু তেমন না। মানে এবার মানে ফুললি মানে একদম আমরা মানে আব্বা আম্মুরা মানে বুঝতেছিল যে না এবার মানে খুব খারাপ অবস্থা আমাদের, মানে ওনাদের চোখের সামনেই জিনিসগুলো পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। মানে আপনার আলমারি পড়ে যাচ্ছে, এটা তো একদম অস্বাভাবিক অস্বাভাবিক ব্যাপার। মানে আর্থকুয়েক হচ্ছে না, কিছুই না, নর্মালি একটা বড় বড় ফার্নিচার এগুলো পড়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এতগুলো জিনিস, এতগুলো ঘটনা যে ঘটছে এই বাসাতে, আপনাদের ফ্যামিলি মেম্বাররা কোনোদিন কাউকে কোনো কিছু দেখেছেন? মানে কাউকে দেখেছেন তাদের, আপনাদের ফ্যামিলি মেম্বারের বাইরে? মানে হঠাৎ করে হয় না যে রাতের বেলা কাউকে দেখলাম এই বাসায়, এরকম কাউকে কি কখনো দেখেছেন কেউ? না না ভাই, কখনো দেখেন না না, এরকম কখনো সামনে আসে না, এরকম আম্মুরা বলছে কখনো ওনারা দেখেনি, কখনো না? কখনো না। কিন্তু ভাই আমি একটা লাস্টে একটা কথা স্টোরি লাস্টে মেনশন করেছিলাম যে এই বাসা আমার বিয়ের পর আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা 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 আমরা পরে শুনবো, আমরা সেটা পরের বার শুনবো। আমরা শুনে যেতে হবে। কিন্তু কেউ একদম আপনি কনফার্ম যে কেউ কোনোদিন কোনো কিছু দেখেন নাই? না না, কেউ কোনো কিছুই দেখেন। ওকে, তারপরে ভাইয়া এরকম ঘটতেছে, আব্বু দেখলো যে এরকম একটা অবস্থা। তারপর আমাদের এক কাজিন, আমার এক খালাতো বোন আসছিল ওই বাসা থাকতে, সে আমাদের অনেক বড়, মানে আমার যে বড় বোনেরা তাদের থেকেও বড়। তো এখন ওই আপু আসার পরে মানে রাত্রে সে পানি খাওয়ার জন্য উঠছিল, কারণ আমাদের কিচেনটা শুধু নিচেই গ্রাউন্ড ফ্লোরে, আর অনেক বড় মানে হিউজ কিচেন ভাইয়া, লাইক মানে আপনার মানে বাবুর্চি খানার মতো। তো রাত্রে আপু পানি খাওয়ার জন্য উঠলো, তো ওঠার পর সে নাকি কিছু একটা অবজার্ভ করলো, মানে সে প্রপারলি বলতে পারে না, মানে তার সামনে থেকে একটা মানে ছাওয়ার মতো কিছু একটা গেল। তারপর থেকে নাকি সে আপু মানে একদম মানে ফেন্ট হয়ে মানে ফ্লোরে পড়ে যায় চিৎকার দিয়ে। তো পড়ার পরে তারপরে আব্বু আম্মুরা ওনাকে ইয়ে করে, তো উনি ওই দিন ওই রাত থেকেই এটাও একটা মোটামুটি কিছু একটা দেখা অবশ্য। জি জি জি, মানে আম্মু মানে আম্মুরও কখনো দেখে নাকি, ওই আপু যে আমার আপুটা ওই উনি দেখেছিল। কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদের কেউ কোনোদিন কখনো? না না না, আমার আপুরা না, আমার আব্বু না, আমার আম্মু না, কেউ। আচ্ছা, ওই আপুটা। তো ওই রাত থেকে আমার ওই কাজিনটা আমার মানে বেশ অসুস্থ ভাইয়া, জ্বর টর, তারপরে আপনার ব্লিডিং হচ্ছে, মানে লুজ মোশন, নানান প্রবলেম হচ্ছে। তো ওনাকে আপনার বিভিন্ন মানে ক্লিনিকে মেডিকেলের মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু মানে আশ্চর্য ব্যাপার ভাইয়া, তার নাকি কোনো প্রবলেমই ডক্টররা মানে বের করতে পারেনি। কি হয়েছে, জন্ডিস হয়েছে না, জ্বর হয়েছে না, কোনো কিছু হয়েছে, কিছুই না ভাইয়া। বলে প্রবলেমটা সবকিছু নর্মাল, মানে সব নর্মাল ভাইয়া, অ্যাবসলিউটলি নর্মাল একটা মানুষ। মনে করেন একদম শুকায় গেছে, একদম মানে একদম পুরো শরীর মানে তার সাদা হয়ে গেছে, রক্তের ব্লিডিং করতে করতে তার মানে খুব খারাপ অবস্থা। তারপর অবশেষে আমার সেই কাজিনটা ভাই মারা গেল। মারাই গেছেন? মারা গেছে। আপনাদের বাসাতেই কি এটা? জি ভাই, আমাদের বাসা থেকে মারা গেছে। তারপরে মারা গেল। তারপর ভাই মারা যাওয়ার পরে আব্বু দেখলো যে না এত বড় একটা সমস্যা, এগুলো আমাদের মানে ধরতে পারে ফ্যামিলি, আমাদের মানে কাজিন আমাদের ফ্যামিলি। অবশ্যই আব্বু দেখলো যে আমার বাচ্চার মতো আমাদের এখানে থাকতেছিল, আমাদের সাথে আমাদের ফ্যামিলি একজন, ওরা তো একটা ক্ষতি হলে আমার তো আরো আমার সন্তান আছে, আমার বাচ্চা মেয়েরা আছে, আমার বউ আছে, ওদের তো একটা প্রবলেম হতে পারে। তা আমার এই বাসায় থাকা যাবে না, আমার একটা কাজ করা হচ্ছে, তো বাসার আমি ভেঙেই ফেলবো। আব্বু থিঙ্ক ওটা ভেঙে ফেলবে, তো ভাঙার জন্য আব্বু উদ্যোগ নিল ভাইয়া। উদ্যোগ নেওয়ার পরে তো নর্মালি আপনার ওই প্ল্যান্ট যেভাবে আর কি ইঞ্জিনিয়ার দ্বারা সবকিছু করা হয় সেভাবে সব করলো। তারপর একটা কন্ট্রাক্টরকে আপনার কন্ট্রাক্ট দিল যে এটাকে ভেঙে তারপর নতুন করে কাজ স্টার্ট হবে। কিন্তু ভাইয়া মানে আশ্চর্য ব্যাপার সেটা যে বাসাটা কোনোভাবে মানে ভাঙা যায়নি,
মানে কাজ স্টার্টই করা যায়নি। কোনো না কন্ট্রাক্টর কোনো সমস্যা কোনো না হয়েছে। কোনো সমস্যা হচ্ছে। হলে এবার আপনার কোনো ফোন কল পেয়ে চলে যাচ্ছে, ফ্যামিলির সমস্যা হইছে। আবার কেউ মনে করেন মানে ইনজোর্ড হয়ে যাচ্ছে, কোনোভাবে প্রবলেম পড়তেছে, মানে তাদের কোনো দেখা যাচ্ছে মানে যে অস্ত্র দিয়ে কাজ করতেছে সেটা ভেঙে যাচ্ছে আনফরচুনেটলি, মানে প্রবলেম তারা ফেস করছে, সমস্যা তাদের হচ্ছে ভাইয়া। তো এখন এই অবস্থাতে কন্ট্রাক্টর বললো যে না, আমি এই কাজ নেবো না, আমি আমি আপনার কাজটাকে ছেড়ে দিলাম, আপনি অন্য করে দেখুন, আমার হাতে সময় নেই। সে একটা বাহানা করে মানে চলে গেল। তারপর থিঙ্ক করলো ঠিক আছে, দরকার নেই। বিক্রির চেষ্টা করছিলেন পরে মানে আবার? ভাইয়া অনেক চেষ্টা করছে, কেউ নিতে চায় না। কেউ মানে সে দিয়ে করলো না। তারপর ভাই আরেকজন কাব্য মানে দূর থেকে নিয়ে আসলো, হুম, মানে এবার আচ্ছা উত্তরের সাইডে কেউ না, মানে আচ্ছা। দূরের একজন, তোমাকে জি। আমরা কন্ট্রাক্ট দেবো, এখানে তোমার লেবাররা থাকবে কাজ করাও, মানে তুমি যেটা বেটার মনে করো, উত্তরের সাইডে আমার হুম, কাজটা হুম। তুমি করা দিবা। তো লোকটা তো ভাইয়া দূর সাইডে, তো সে তো আর তেমন আমাদের এখানকার কিছু জানে না, তা আসলো কাজ করেতে। একই প্রবলেম তারও ভাইয়া, কাজ করতে পারতেছে না, কিছুই না। তো সে বললো যে না, আমি এই কাজ করতে পারবো না, আপনি একটা কাজ করুন, আপনি এটা অন্য কাউকে দেন। তাবু বলে আপনারা কি লাগাইছেন, আমি আপনাদের কাজ দিয়ে আপনারা নেবেন না, মানে এটা কেমন কথা? এটা কি আপনাদের কাজ না, আপনাদের দায়িত্ব না? আপনি অন্য কাজ পেলে কি আপনি এটা চলে যাবেন? মানে আব্বু ভাবতেছে যে উনি এটা কেন করতেছে, হয়তো অন্য কোনো বড় কাজ পেয়েছে তাল বাহানা। আব্বু বলছে কি টাকার তাহলে ঠিক আছে, আমি আরো আপনাকে টাকা বাড়ায় দেবো। বলে টাকার কোনো সমস্যা না দাদা, আমি আপনার বলি, আমার লেবারে কাজ করতে পারতেছে না। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমি নিজে খুব অশান্তিতে আছি। আমি আপনার বাসায় কাজ নেওয়ার পর থেকে আমি খুব প্রবলেম ফেস করতেছি। লাইক আপনার, আমি স্বপ্নে দেখে যে এই বাসার কাজ তুই হাতে কেন নিছিস, এই কাজ তুই করে ফেল, নাহলে তোর ক্ষতি হবে, তোর তোর গ্রামে যে বউ বাচ্চা আছে আমি তাদের ক্ষতি করে ফেলবো। আর লেবারদের সমস্যা তো ভাই হচ্ছে। আবার সেই কন্ট্রাক্টর নাকি ভাই একটা কন্ট্রাক্টর কিন্তু ভাই একসাথে কয়েক জায়গার কাজ সে করায় হুম, হুম। লেবারদের দিয়ে। সে নাকি আমাদের বাসায় কাজ হাত নেওয়ার পর থেকে সে কোনো কাজই পেত না, মানে কোনো কাজই সে হাতে নেয়নি আর। আচ্ছা অথচ সে নাকি মানে তার রেকর্ড, সে অন্তত 2-3টা কাজ সে একসাথে করায়, আচ্ছা। বিভিন্ন মানে সাইটে একসাথে করায় সে। ওকে, তাহলে এরাও ফেল করলো, এরাও এরপরে ফেল কি করলো। হলো? তা আব্বু তো ভাইয়া মানে যেটা সত্যি কথা খুবই এখন ভাগানো যাচ্ছে না, কারো কাছে বিক্রিও করা যাচ্ছে না। বিক্রিও করা যাচ্ছে না। এখন আপনার বাবা তাহলে কি করলেন? এখন আব্বু তো মানে খুব ভাইয়া ওটা আতঙ্কে আছে, কি করবে, কিছু খুব ভয়। তো ফ্যামিলি কিছু মানুষের সাজেশনে আব্বুকে বললো যে মানে ঢাকার বাইরে একজন, মেনশন করলাম না ভাই নামটা, আমি মানে খুব মানে ঢাকার বাইরে একজন নাম করে একজন পীর। দেশের বাইরে আর কি। হ্যাঁ, হ্যাঁ, না ঢাকার বাইরে ভাই, ঢাকার বাইরে। আচ্ছা। ঢাকার বাইরে একজন অনেক বড় নাম করা প্রসিদ্ধ একজন পীর হুজুর, হুম, হুম। ওনাকে আব্বু নিয়ে আসলো আচ্ছা। যে আপনি আমার এই বাসার এই প্রবলেমটা একটু দয়া করে আমার আপনি সলভ করে দেন, আপনি তো পারবেন, আপনারা সেই রকম ব্যক্তি। তো সে মানে খুব কনফিডেন্টলি যে হ্যাঁ আমি পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এর বিনিময়ে ভাইয়া সে অনেক টাকা ডিমান্ড করলো, প্রচুর। তা আব্বু থিঙ্ক করলো যে আমার এই বাসাটা আগে ভাঙ্গা প্রয়োজন, তারপর না আমি এটা উঠাতে পারবো। হুম, হুম। তো টাকাটার দিকে না দেখি আমি ঠিক আছে, হুজুরে বলো ঠিক আছে, আপনি যা চান আমি আপনারা খুব খুশি করে দেবো, আপনি জাস্ট আমাকে এটা সমাধান করেন। তো হুজুর বললো ঠিক আছে। হুজুর ঢাকা আসলো, আমাদের বাসায় গেল, সে 3 দিনের মতো সময় ছিল। তো এসে ফার্স্ট ডেতে আপনার মর্নিং এর দিকে আসলো, তো বললো যে আপনারা যান, এই 3 দিনের ডিউটিং এ বাসায় কেউ থাকতে পারবেন, ইভেন কেয়ারটেকার না, আমি একা থাকবো। তো ঠিক আছে আব্বু বলো ওকে থাকেন, তো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলেন। তো এমনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু জিনিস যা যা প্রয়োজন তাকে দিয়ে আমরা চলে সেটা আসি। হলো, হ্যাঁ। তারপরে তারপরে চলে আসা হলো, চলে আসার পরে ওই দিন পার হলো, রাতটা হলো এক্স্যাক্টলি ভাই ভোরের দিকে, মানে ফজরের আজান দেওয়ার পর পর সেই হুজুর আব্বাকে ফোন দিয়ে বলতেছে মানে খুব মানে একটা ভাইয়া ভয় অবস্থা, সে খুব ফিয়ার আছে, বলতেছে যে ভাই আপনি একটু দয়া করে আপনি বাসা আসেন। তা আব্বু ঘুমের মধ্যে, আব্বু বলে এত ভোরে হুজুর কেন, কি হয়েছে হুজুর? সকালে সকালে আসি, 10টা 11টার দিকে আসি। বলে আপনি অনুরোধ করছে, আপনি প্লিজ আসেন। তারপর তারপরও একটু মানে এত ভোরে আমরা অ্যাকচুয়ালি পুরো ঢাকা মানুষ আমরা সহজে উঠি না ভাইয়া। তারপর আব্বু গেল 8:30-9টার মধ্যে, আব্বু উত্তর হাউস বিল্ডিং এ গেল, যে দেখে আব্বু হুজুর বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, মানে বাড়ির ভিতরে না, সে গেটের বাইরে রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছে, বাসার এই পাশে, মানে গেটের সামনেও না, দাঁড়িয়ে আছে। তাবু বললো ব্যাপার কি, আপনি বাড়ি দাঁড়ায় কেন? তো বলতেছে ভাই আমি আপনার মাফ করেন, আমি আপনার এই কাজ করতে পারবো না। তাবু বললো কেন, আপনি এই কথা বলতেছেন, আপনার ভরসা, আপনি আমাকে 3 দিনের সময় দিলেন, আমি আপনাকে নিয়ে এসে আপনার কথা বলছেন। বলে আমি আমি আপনার মাফ করেন, কোনোভাবে আমি আমি এই কাজ করতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো হুজুরই পারবে না, কেউ পারবে না আপনার এই কাজ সমাধান করতে। তাব্বু বললো কেন? বলে না আমি এত কিছু বলতে পারবো না, আমি পারবো না। তাব্বু বলতে আপনার তো বলতে হবে, আপনি কেন করবেন না? তো সে জাস্ট আব্বুকে মানে একটু দূরে নিয়ে আব্বুকে যাওয়ার সময় বাড়িটার দিকে লক্ষ্য করে বললো যে দেখেন এই বাসায়
মানে একটা মানে যদি কোনো বাসা প্রবলেম থাকে কোনো জায়গায়, একটা স্থানে যদি স্পেসিফিকলি একটা জায়গায় যদি প্রবলেম থাকে, হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তো একটা একাধিক একটা দুইটা এভাবে সলভ করা যায়, কিন্তু একটা বিশাল বড় যৌথ ফ্যামিলি সরানো মোটেই সম্ভব না। তার মানে এরা একজন না, একজন না, অনেকজন মিলে এই বাসাটায় থাকেন। আচ্ছা, ফ্যামিলি মেম্বার। আব্বু এটা শোনাবো বলে কি বলতেছেন, বলে হ্যাঁ। আর আপনি দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এই বাসায় থাকার কথা আর এ বাড়ি ভাঙ্গার কথা আপনি ভুলে যান। আপনি এই বাসায় থাকার কথা চিন্তা করেন না কোনো মতে, আর আপনি এই বাসায় ভাঙ্গার আপনি স্বপ্ন কখনো দেখেন না যে আপনি বাসা ভাঙবেন। আব্বু বলে, এটা কেমন কথা বলতেছেন আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করে ভাঙবো নাকি, আমার প্রাইভেট প্রপার্টি। আব্বু রাতে যান। তো ওই অবস্থা আমি চলে গেলাম, আমি আর কখনোই ঢাকার মধ্যে আমি আর আসবো না, পা রাখবো না। সে ভাইয়া চলে গেল। তা আব্বু তো ভাই, সে মানে আমার আব্বু নর্মালি খুব সাহসী ভাইয়া। সে আচ্ছা, নর্মালি মানে কিছু তো আব্বু ছোট থেকে মানে ভয়টা পান, আমার খুব থাকে না যে সাহসী ছেলে। আব্বু মানে ছোটকাল থেকে আব্বু খুব সাহসী টাইপের মানুষ ছিল। তো সেই দিন আব্বু খুব ভয় পাইছিল, আমার আব্বু প্রচুর ভয় পাইছিল। তো ভয় পাওয়ার আব্বু খুব টেন্স ছিল যে কি একটা মুশকিলে পড়লাম, মানে লোভে পড়ে বাসাটা আমি এত কমের মধ্যে কিনলাম, আমার ফ্যামিলি নিয়ে তো থাকতে পারতেছি না, এই বাসাটা আমি কোনোভাবে মানে ভাঙতেও পারতেছি না, আমি কি করলাম, মানে আমি খাল কেটে কি কমিয়ে আনলাম নাকি। আব্বু খুব একটা টেনশনে ছিল। আব্বু অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিল না, আব্বু বিজনেস সবকিছু। তা আম্মু দেখলো যাদের প্রবলেম, তা আম্মু আবার আন্টির সাথে শেয়ার করলো, আমার বড় খালা। তো বললো এই ব্যাপার, আপা এখন আমি কি করবো, ও তো খুব টেনশন আছে বাসাটা নিয়ে, কিছু একটা করেন না। তো আপা বলে একটা কাজ কর, একটা হুজুর আসছে। তা মা বললো যে না, এই প্রবলেম দেখছি, ওই যে ঢাকা বেড়া এক নাম করা হুজুর বুনি আসছিল, পীর হুজুর, ইয়ারাই বলছিলাম, আমরাই বলছিলাম, কিন্তু হয়নি। তা আম্মু বলে যে, আন্টি বললো যে এটা হচ্ছে ভারত থেকে হুজুর থাকেন, উনি আপনার দিল্লির এক বড় দরগা আছে, ওই দরগার ইমাম উনি। বড় আম্মু বলছে যে এই প্রবলেম উনি সলভ করতে পারবেনি, ওনার কাছে সমাধান আছে। মানে খুবই ব্যক্তি উনি, পরেশগার ব্যক্তি, খুবই ভালো। ওনার কাছে সব ধর্মের লোকেরাই যায়, খুব ভালো একজন দরগার একজন ইমাম। তা আম্মু বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি বলি। তা আম্মু আর বড় আম্মু দুজন মিলে আব্বুরে বুঝেছে। আব্বু যেখানে এত কিছু চেষ্টা করলাম, এখন আরেকবার চেষ্টা করি দেখি। তা আব্বু ঠিক আছে, আব্বু গেল। তা আবার আন্টি বললো যে উনি হয়তো দেশে এবার কোথাও কিন্তু যাওয়া আসা করেন না, আসতে পারে, একটা কাজ করি আমি তোমার সাথে যাই। তা বড় আম্মু আব্বুর সাথে আসলো, গেল। তো এক্স্যাক্টলি তাই, সে তো বলছে না আমি কোথাও যাই না, আমি আমার দেশের বাইরে আমি কোথাও যাওয়া আসা করি না। তো এই অবস্থা হওয়ার পরে এখন খুব রিকোয়েস্ট করলো আমার বড় খালাও, ওনাকে খুব মানেন। উনি বললেন যে আমি আপনার কাছে রেগুলার আসছি, আপনি আমাকে আমার কথা শুনে, আমার ছোট ভাই খুব মানে আমার বোন খুবই একটা বিপত্তিতে আছে, আপনি একটু ওনাকে রক্ষা করেন। তুমি খুব রিকোয়েস্ট করতে রাজি হলেন, ঠিক আছে আমি যাবো। তার সঙ্গে ওনাকে ভাই মানে প্লেনে নিয়ে আসা হইলো। ঠিক আছে, সেটা ঠিক আছে। আসলো, নিয়ে আসার পরে সেই এয়ারপোর্টে নেমে সে বলতেছে যে আমি, তার প্রথম থেকে যে এখন ডাইরেক্ট নিয়ে একটু ওয়ার্ড দেখায়, উনি আগে যাক বাসে অনেক রেস্ট করাই, রিল্যাক্স হবে, তারপর নাহলে কালকে ওনাকে নিয়ে যাবো। কিন্তু সেই এয়ারপোর্টে নেমে বলতেছে যে আমাকে আগে ওই বাসায় নিয়ে যাও যেখানে ওই প্রবলেম গুলো হচ্ছে। সে মানে উর্দুতে বলতেছে যে আমাকে ওই বাসায় নিয়ে চলো। তা বললো এখান থেকে যাবেন, আপনার তো মনে হয় ক্লান্ত। বলে যে না না, আমার ক্লান্তি বোধ তোমরা চিন্তা করো না, আমি ডাইরেক্ট ওই বাসায় যাবো। আমি ওই উদ্দেশ্যে আসছি, আমি থাকতে আসিনি, ঘুরতে আসিনি, আমি যত জলদি সমাধান করে আমি চলে যাবো। তো বললো ঠিক আছে। তো নিয়ে আসলো ওই বাসার মধ্যে। তো এসে আসার পর বাসাটা ভাই মানে সে মানে আসে না এই ধরনের নর্মাল ব্যক্তি তো ভাই একটা মানে প্যারানর্মাল প্লেসে গেলে তারা বুঝতে পারে যে কিরকম একটা ঠান্ডা, একটা অন্যরকম ওয়েড একটা আবহাওয়া। তো ওনারা ভাই আরো বেশি বুঝবেন ডেফিনেটলি। তো ঢোকার পর ভাইয়া উনি মানে টান পা রাখার সাথে সাথে আব্বুর আন্টিকে বাধা দিলেন যে তোমরা ঢুকো না, তোমরা দাঁড়া, আমি নিজে মানে বাসাটাকে আমি ময়না করে আসি, দেখে আসি। তো বললো আপনি চিনলেন? বলে আমার চিন্তা করো, আমি দেখে আসবো, অসুবিধা নেই। তুমি গেলো তো বেশ, তুমি আমার বলছে যে তোমরা ভিতরে আসো না, আমি দেখে এসে পড়বো, সময় লাগতে পারে। তো গেলো, তো অলমোস্ট ভাইয়া 40 কি 45 মিনিটস এর মতো সে ভিতরে ছিল। তো ভিতরে আব্বুরা তো খুব টেনশন যে ব্যাপার কি, ওনার কিছু হইলো নাকি, গেলে এখন আসলো না। তা বড় আম্মু বলে যে না থাক, যাওয়া উচিত হইব না, এখন যদি যাবো হুজুর তো খেপে যাবে, আমরা দাঁড়াই উনি আসবে। ঠিক উনি আসলো 40-45 মিনিট পরে। তা আসার পর ভাইয়া মানে আসার সময় আব্বুরা খেয়াল, সে যখন বের হচ্ছে দেখতেছে ওনার হাতে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি আর 2টা হাড্ডি, মানে এইভাবে সে এক হাতে। এটা একদম আপনারা শিওর দেখেছেন? একদম কনফার্ম আব্বু আর বড় আম্মু দেখছে। আচ্ছা, নিয়ে আসছে উনি। তো আব্বু আর বড় আম্মু দেখে তো একদম মানে অবাক
যে কি এটা, বড় আম্মু তো খুব ভয় পেয়েছে, বলছে এটা এটা কি হুজুর? বলছে যে এটা মানে হুজুর লোকেশন দিল দোতলার মধ্যে যে আপনার মাস্টার বেডরুমটা আছে ওইখানের মধ্যেই, এই মাস্টার বেডরুমের মধ্যে ছিল। কিন্তু মানে কেমন সিচুয়েশন ছিল যে মানে আমরা এখানে চলাফেরা করতেছি, কিন্তু এখানে আছে কিন্তু আমাদের চোখে পড়ে নেই, মানে ইনভিজুয়াল টাইপের, মানে ইনভিজুয়াল অবস্থা ছিল। তো হুজুর ওইখান থেকে নিয়ে আসছে, বলে ওই দোতলা রুম, মানে আব্বু বুঝতে যে মাস্টার বেডরুম, চলো ওই রুম থেকে আমি এটা পেয়েছি। তো বললো কি হবে, বললো ওইখানেই ছিল, তো এটা এরকম অবস্থা পেলাম। তো আব্বু বাইরে বের হইলো, তো হুজুরটাকে ওই বাসার ভিতরেই, মানে বাড়ি থেকে বের হয় কিন্তু বাসার সীমানার ভিতরে যেখানে গাড়ি গাড়ি রাখা যায়, তো ওখানে সাইডে ওই ময়লা টলার ডাস্টবিনের ওখানে রাখলো। রাখার পরে আব্বু আর বড় মুখে বাড়ি নিয়ে এসে বলতেছে যে শোনো, এই তোমার এই বাসার প্রবলেম, যে সমস্যার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করতে পারি। আমি সলভ করার চেষ্টা করি, আমি বলবো না যে আমি সলভ করেই ফেলবো, কিন্তু আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম হতে পারে। বলো আব্বু, বললো কি হুজুর? তো বলো যে আমি মারাও যেতে পারি। আব্বু বলে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, আমি মারাও যেতে পারি, তোমার বাসার অনেক বড় সমস্যা। মানে হুজুরটা এত সাহসী ছিল, মানে সে সে বলতে পারতো যে আমি চলে যাবো, আমি 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 এগুলোর প্রবলেমে নেই। সে বলছে স্যার এই বাসার মধ্যে যে প্রবলেমটা আছে এটা সলভ করতে হলে হয়তো আমি আমি মরে যেতে পারি, আমার মরে যেতে পারি, কিন্তু এটার মধ্যে আমার একটা কন্ডিশন আছে। তা বললো কি, তো তুমি যদি চাও আমি বাসার প্রবলেমটা সলভ করি, তা আমার দুইটা কন্ডিশন তোমাদের মানতে হবে। এক, আমি যদি মরে যাই, আমার বডিটাকে, আমার দেহটাকে আমার দেশে, আমার ফ্যামিলির কাছে তোমরা হস্তান্তর করবে যেখান থেকে আমি আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ফ্যামিলিটা আছে, আমার বউ বাচ্চা আমি যে রেখে আসছি, তাদের রেসপন্সিবিলিটি তো তোমরা নিবা, কারণ আমি তোমাদের সমস্যার জন্য আসছি। আর যদি আমি সলভ করে ফেলি তাহলে তো কোনো দরকার নেই, তাহলে তোমাদের প্রবলেম সলভ করে আমি আমার দেশে চলে যাবো, আর এর বিনিময়ে আমাকে তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না, আমি এটা মানে এইভাবে করে যাবো, উপকার করার মতো উপকার করে আর করবো। কি। জি। মানে আমার কাজ এটা, কারণ আমি এগুলো এরকম হুম, করেছি, জি। আমার কিছু লাগবে না, আমি আর কারো থেকে কিছু নেইও না। তা আব্বু বলতেছে এটা আবার কেমন কথা বলতেছেন আপনি? তারপর শুনে একটু অবাক। তা বড় বললো যে না হুজুর, এটা কেমন? বলো যে হ্যাঁ, এটা জানা তো কোনো সমস্যা। তো বড় বলতেছে কি অন্যভাবে সলভ করা যায় না? বলে অন্যভাবে সলভ করবা? অন্যভাবে সলভ করার ইয়েটা হচ্ছে কি, যদি অন্যভাবে সলভ করতে চাও এগুলো তো সরাতে পারবা না, মানে এই বাসা যদি ভাঙতে চাও, মানে এর জন্য মানে অনেক কিছু তোমাদের ইয়ে দিতে ঠিক হবে। আছে, সেগুলো হলো, তারপরে কি হলো, মানে মূল জায়গাটায় আমরা ঠিক আসি। আছে, তারপরে হলো ভাই হুজুরে এক রাতে সময় নিল, জি, বললো যে মানে তার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো এগুলো লাগবে। জি। তা আব্বু নশ্বর তাকে রাজি আছে। আব্বু বলছিল যে এখানে একটু বলে দেবে, হ্যাঁ? যে আব্বু বললো যে আমি আপনার ফ্যান, আপনার বডিটাকে আমি আপনার দেশে পাঠানোর ব্যবস্থা করবো, যদি আল্লাহ না করুক আপনার কিছু হোক, আমি চাই না ক্ষতি হোক আপনার, যদি হয় আমি এটা করবো। আর দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কিন্তু হ্যাঁ যাতে আপনার ফ্যামিলি চলতে পারে আমি এতটুকু এই চেষ্টা, আমি ব্যবস্থাটা আমি ওখানে করে দিয়ে আসবো। হুম, তো উনি আব্বার কথা শুনে আব্বু বলে ঠিক আছে, কারণ আব্বু আমি মিথ্যা বলতে পারবো না যে আমি করবো, কিন্তু আমি আপনার উপর করবো না, আমি কেন করবো? তা উনি হুজুর রাজি হয়ে গেল। তো হুজুর বলে ঠিক আছে আমাকে একটা রাতের সময় দিতে হবে। তো ঠিক আছে, উনি রাজি হয়ে গেল। তা আব্বু মানে ওনার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো এগুলো লাগবে, লাইক গোলাপ জল যা যা লাগবে আব্বু দিয়েছিল ভাইয়া। সব দেওয়ার পর সে ওই দিন ভাইয়া বিকালে হুজুর থেকে আব্বুরা, মানে আব্বু বড় আম্মু সবাই বিদায় নিল। এটা ছিল ওই দিনের পরের দিনের হুম, স্টোরি। হুম, হুম। ঠিক আছে, ওই দিন তো এসে পড়লো। তো বিদায় নেওয়ার পর বিলিভ করবেন ওই দিনই শেষ, মানে যে দ্বিতীয় দিন যে আব্বুরা গুলা দিয়ে আসলো বিকেলে, ওই দিনই হুজুরের সাথে শেষ দেখা আব্বুদের। আর হুজুরের সাথে আব্বুদের দেখা হলো না। মানে এই কথা আমার আম্মু যখন বলছিল না, আমার আম্মুর গায়ের লোমটা বেড়া দাঁড়া গেছে, ইভেন তার চোখের মধ্যে পানি এসে পড়ছে, মানে এত একটা বিভৎস একটা সময় ছিল। এটা এটা সেই 30 বছর আগেই ঘটছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, রাইট। তো এই একটা অবস্থা। তো এখন আব্বুরা বিদায় নিয়ে এসে পড়লো। তো এখন আব্বারা তো একটু মানে মনে একটু ভয় ছিল, ট্রুথফুলও ছিল যে হ্যাঁ এবার হয়তো সলভ হবে, এই হুজুর করতে পারবে, যেহেতু উনি আসার পরে একটা যে মানে স্কুল মানে মাথার খুলি হাড্ডি বের করলো, তো এই হুজুরই পারবে, একটা বিশ্বাস ছিল। আবার আম্মু বলতেছে হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো, দেখো উনি সলভ করবে, আমি তোমার বলছিলাম না। তো কনফিডেন্স ছিল, ঘুমাইলো ওই দিন। তো পরের দিন ভাই সকাল সকাল মানে 10টার মধ্যে তারা বাসায় গেল। তো যার পর ভাই দেখে গেট তো ভিতর থেকে লক। তারপরে মানে ঢোকার জন্য মানে মেইন গেটের পাশে দরজা ছিল, আপনার জানালা ছিল। তো কাঁচের জানালাটা ভেঙে আপনার জানালার ইয়েটা খুলে তারপর আপনার হাত ঢুকিয়ে আপনার দরজার কড়াটাকে আপনার ওপেন করলো আব্বু ইয়েতে উঠে। তো ওপেন করার পর ভাইয়া ঢুকে দেখে, মানে ভাইয়া ঢুকে যে এরকম একটা অবস্থা দেখলো তারা, মানে গ্রাউন্ড ফ্লোরে
যে মানে মাঝে যে স্টেয়ার্সটা ডুপ্লেক্স বাসা মানে দোতলা যাওয়ার যে স্টেয়ার্সটা, ওই স্টেয়ার্স এর সামনে হুজুর ভাইয়া পড়ে আছেন। পড়ে ভাই তার মানে পুরো ফ্লোর তো ব্লিড অবস্থায় আছে। তার নাক, চোখ দিয়ে আর কান দিয়ে ভাই, মুখ থেকে না ভাই, নাক, চোখ আর কান দিয়ে তার রক্ত বের হচ্ছে। আর ভাই তার মাথাটা কেমন অবস্থা ছিল, মানে ভাই আমরা কোক মানে ক্যান খেয়ে ভাই, কোক খাওয়ার পরে ক্যানটা যদি আমরা ভাই ইয়ে করি, মানে ক্রাশ মানে যদি আমরা ইয়ে করি, যেভাবে যে ট্যাপ খেয়ে যায় না, মানে ভাই তার মাথাটা ভাই এরকম ট্যাপ একটা অবস্থা হয়ে গেছে। ওকে, আমরা বুঝতে পেরেছি মূল স্টোরিটা। আমরা আরো স্টোরি শুনবো আপনার কাছে, জি। বাকিটাও শুনবো। জি। একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে হচ্ছে, যেহেতু লম্বা একটা স্টোরি। জি। সো কেউ কিছু মনে করবেন না, আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Tonight. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:32। আমরা চলে আসছি সিদ্ধান্ত নিলেন তখন? এরপরে ভাই আমরা মানে আমার ফ্যামিলি আর ওই বাসায় থাকতেই পারলো না, তারপরে তারা চলে তারপরে আপনারা কোনো চেষ্টাও করেন নাই? না, না, মানে সবভাবে আব্বু ফেল হয়ে গেল। আর ওখানে থাকার লাভটা কি, তো চলে আসলো। তারপর আমরা মানে পুরনো ঢাকা এসে আমার ফ্যামিলি থাকা শুরু করলো। ওই বাসাটা ওইভাবে মানে রেস্ট্রিক্টেড অবস্থা ছিল, ইভেন স্টিল ওইভাবে আছে, ওইভাবে আছে। ওইভাবে আছে। এবং এটা কেউ সলভ করতে পারেনি? কেউ না ভাইয়া। আপনি মানে মানে বাড়িটা এবং এই জিনিসগুলো যে বলছেন আপনি, এগুলো চোখের সামনেই ঘটতো, দুপ করে জিনিস পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। সাডেন। আচ্ছা, আর মানে আমি ব্যাপারগুলো তখন আমি আরো শিওর হলাম যখন আমি বিয়ের পর এখানে সেটেল হয়েছিলাম অফিসিয়াল কাজে। অফিসে আচ্ছা, আমার ছিল সেটা আমরা কিছুদিন নিজেও ছিলেন। জি জি, আমি তো সেই বিষয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ে আপনার কাছে পরে আসবো। হ্যাঁ, sure. আমাদের আরো অতিথি আছেন, একটা ঘটনা তো হলোই। জি। এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এইটা হচ্ছে উত্তরাতেই, উত্তরার জি। মধ্যে একটা প্রপার জায়গায় এরকম একটা অবস্থায় বাসাটা পড়ে আছে। এবং আপনি বলছিলেন যে খুব অল্প দামের মধ্যে সেই বাসাটা কিনেছিলেন। জি। তো আমার কাছে একটা জিনিস কি, যে এটা হচ্ছে যে আপনারা যখন ফিল্মও দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, যে এই ধরনের ঘটনা ঘটার আগে মানুষের সবসময় দুটো পথ থাকে, একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে কঠিন, মানে তুলনামূলক সহজ আর কঠিন আর কি। তো দেখা যায় যে মনে করেন যে এই রাস্তাটা মানে সোজা আপনার বাসার দিকে গেছে, আর এই রাস্তাটা দিয়ে গেলে আপনি একটু মানে আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে, বাট এই রাস্তাটা সেফ। আপনি সময় বাঁচাতে গিয়ে হয়তো ওই রাস্তাটা যাবেন, যখন আপনি সুবিধা নিতে চাইবেন তখন এই ঘটনাগুলো বেশি ঘটে আর কি। তো আমি যেটা শুনলাম, আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছিল এই জিনিসটা, যে এটা আমার বাসায় যদি হতো এরকম ধরনের একটা ব্যাপার, তাহলে ব্যাপারটা কেমন হতো। যে উনি যেটা বলছেন সেটা হতো যে এখানে একজন না অনেকজন, এবং সেই কারণেই নাকি সবাই ব্যর্থ হচ্ছেন। আল্লাহ এই সমস্ত জিনিস আরো ভালো জানেন, আল্লাহ জানেন, এবং যারা আল্লাহর কাছাকাছি মানুষ তারা আরো ভালো বলতে পারবেন, আমি সেরকম যোগ্যতা রাখি না। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় সবসময়, সেটা হচ্ছে যে যদি এরকম একটা ব্যাপার ঘটতো যে আপনার বাসায় এরকম একটা সমস্যা থাকতো, এবং আপনি যদি জানতে পারতেন কারো মাধ্যমে, সেরকম কারো মাধ্যমে যিনি বুজুর্গ, যিনি জানেন অনেক কিছু, তার মাধ্যমে, যে এই বাসায় এইরকম ধরনের অনেক মানে কি বলবো, যে জিন যদি বলি যে আছেন, তারা অনেকে আছেন, তাহলে ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতো, চলাফেরা এবং প্রতিটা মুহূর্ত কেমন লাগতো। আর এই যে এই ব্যাপারটা, এই বাসাটায় ওনারা থাকেন না, কিন্তু এই বাসাটার কথা বা এই বাসাটার স্মৃতি তো মাথার মধ্যে রয়েছে। সুতরাং যেখানেই থাকুন না কেন, বারবার ঘুরে ফিরে কিন্তু কোনো না কোনো ভাবে সেই বাসার কথা মনে হয়। কি আমি সত্যি বললাম তো? মানে মাঝে মাঝে তো মনে হয় নিশ্চয়ই। এবং আপনারা যা এক্সপিরিয়েন্স করেছিলেন সেগুলো তো ঘুরে ফিরে আসে। আমি তো ভাইয়া মানে আম্মুরটা না, মানে আমার নিজে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি ওগুলো বারবার মনে পড়ে, আমার চোখে পেছনে Okay. আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আমরা তার নাম জানবো এবং তিনি কোথা থেকে আসছেন সেটা শুনবো। তবে তার আগে কিছু SMS আমাদের পড়তেই হবে, কারণ অনেকে SMS পাঠাচ্ছে অনেকক্ষণ ধরে। আমাদেরকে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে রোমিও আমাদের SMS পাঠিয়েছেন, এবং তার কাছে মানে সবার কাছে এই ঘটনাটা ভালো লেগেছে, সো আমি আলাদাভাবে বলছি না। অতুল পঞ্চগড় থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে দেখছেন যে সোহেল পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে আমাদের SMS করেছেন, মেডিকেলের ঘটনা চান। আপনাদের পরিচিত কেউ যদি মেডিকেলের ঘটনা তাদের কাছে থাকে, ডেফিনেটলি আপনারা পাঠাতে বলতে পারেন, কারণ আমরা সবসময় জোগাড় করি। এখন মেডিকেলের ঘটনা এই সপ্তাহে নাই, আমি আসলে এটা তৈরি করতে পারবো না, তাই না? সো এই ব্যাপারটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে এই সপ্তাহে যদি কেউ মেডিকেলের ঘটনা না পাঠান তাহলে আমি পারবো না আসলে। সোহেল, আচ্ছা, হালিমা আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, বন্যা আমাদের SMS করেছেন, তিনি গ্রামে ঘুরতে এসেছেন এবং একা এই সময় আমাদেরকে শুনছেন। আশা করছি আপনি অনেক এনজয় করছেন। এছাড়াও জিয়াদ আমাদের SMS করেছেন সিলেট থেকে। সিলেটে কবে আসবেন? খুব
তাড়াতাড়ি আসার আমাদের ইচ্ছা আছে। ফাইজান আমাদের SMS করেছেন চাঁদপুর থেকে, শুভ আমাদের SMS করেছেন, আসিফ নেহাল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সাইদুর রহমান সহ আরো অনেকে, রাকিব দেখতে পাচ্ছি SMS করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সিদ্দিক SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন বনানী থেকে, নামটা কি লেখেননি নাকি না, আচ্ছা নাম বনানী, আচ্ছা ওকে। আমাদেরকে আরাফ উত্তরা থেকে SMS করেছেন, আসাদ ভূতের গলি থেকে, এছাড়াও অভিজিৎ ভট্টাচার্য আমাদের SMS করেছেন ময়মন সিং থেকে, এছাড়াও মুনিরা আমাদের SMS করেছেন, মুনিরা আনজুম সহ আরো অনেকে। যাই হোক, আমার মনে হয় যে আমি এই সমস্ত ক্ষেত্রে যেটা করি সেটা আপনাদেরকে বলতে পারবো যে ভয় পেলেই সবসময় মনে হয় যে একটা জিনিস, সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে, এবং সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব সেই চিন্তাটাকে অন্য কোনো দিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অন্য কোনো কিছু চিন্তা করতে হবে, এটা একটা বাঁচার উপায় মনে হয়। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। তো আমি ঘটনাটা সরাসরি চলে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার 1995-96 সাল হবে। আমি আসি আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়তে আসি। তো যাই হোক, তো এটা আমাদের একটা অঙ্গ প্রতিষ্ঠান আর কি, মিমি চকলেট লিমিটেড। তখন আমি ওখানে চাকরি করি, আমি অ্যাকাউন্টসের চাকরি করেছি। যাই হোক, তো সেদিন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি উত্তরা হাউস বিল্ডিং মানে কোয়ার্টারে থাকি, অফিসিয়াল কোয়ার্টারে আমার মেজর ভাইয়ের। তা আজমপুরে নামার পরে আমি রিক্সা নিলাম, রিক্সা তখন 10 টাকা ভাড়া। রিক্সা নেওয়ার পরে রিক্সাটা যখন রাজু কলেজের স্কুলের কাছে আসছে, তখন দেখি একটা মহিলা দেখতে পাই। মহিলার বেশ লম্বা, তবে লাল শাড়ি পরা। সামনে আসতে দেখি তার চেহারা দিয়ে তাকানো যায় না, এপনর্মাল টাইপটার চেহারা। তো রিক্সালাকে আমি আস্তে করে মাথা ঝুঁকিয়ে বলতেছি যে আপনি রিক্সা থামাইছেন কেন সামনে? বলে উনি বলতেছে, আমি না, আপনি রিক্সা চালান। যাই রিক্সা চালার পর তখন মহিলার দিকে আমি একটু তাকাই। তাকানোর পর কিন্তু আমি আর তাকাতে পারি নাই, তার চেহারাটা কিন্তু অন্যরকম মনে হচ্ছে, এবং একটা লাশ যেন দাঁড়িয়ে আছে। যাই হোক, তো আমি বিল্ডিং এ আসার পরে তাই রিক্সাটাকে ভাড়া দিয়ে আমি তার থেকে উঠলাম। 3 তলাতে যখন উঠেছি তখন ওখানে একটা লাইট খারাপ ছিল সিঁড়ি ঘরে, অন্যান্য ফ্ল্যাটে লাইট কিন্তু ছিল। তখন দেখি একটা মহিলা কখনো বাম দিকে কখনো ডান দিকে, মানে ডাবল ইউনিট ছিল, সে নক করতেছে। আর আমি দেখতে পেলাম যে তখন ওই তালা লাগানো আছে। তখন আমি বললাম যে এই যে আপনি কার কাছে যাবেন? তো বাম পাশে ভদ্রলোকের কথাটা আমার মনে আছে। ওই ভদ্রলোকের নাম ছিল আপনার মোমেন স্যার, উনি হেয়ার্স ফ্রম নোয়াখালী। তো আমি বললাম মোমেন স্যারের কাছে আসছেন? তখনও মহিলা কিছু বলে না, আবার সে ডান দিকে যায়। আমি যখন থামি তখন সে এইভাবে করে। তখন শেষ পর্যন্ত তার কাছে আমি যাই, যাওয়ার পরে এবং সামনে আপনার গ্রিল দেওয়া আছে। তো মহিলার কাছে যেতে তখন আমি বললাম কি ব্যাপার, আপনি কোথায় যাবেন? তখন সে আমার দিকে ঘুরে তাকানোর পরে তখন তার চেহারা দেখে তো আমি তো তাজ্জব বনে গেছি। এমন ভয়ঙ্কর তার চেহারা, ওই লালপুরের শাড়ি পরে, এবং সেই মহিলা যাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে। তারপরে সে হঠাৎ করে তার কাছেই যাইতে, তখন আমি একটু নিজেকে কোনো রকম সামনে নিছি। তখন আমি বলতে যে আপনি কি উপরে যাবেন না কোথায় যাবেন, মানে তখন আমার গলাটা বসে গেছে। তখন সে লাফ দিল মানে তখন তাকে আমি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন? ততক্ষণে সে, আমি একটা বাড়ি খেলাম, মানে ওই গ্রিল দেওয়া আছে, এবং তখন দেখি যে একটা পলিথিন পড়ে গেছে। যাই হোক, পলিথিন পড়ে যাওয়ার পর তখন আমি দৌড়ে নিচে নামি। নিচে নেওয়ার পর আশেপাশে ফ্ল্যাটের লোকজন ছিল, কি খুঁজতেছেন কি? আমি বললাম না এমনি, আমি তাদেরকে আর বলি নাই। তো তারপরে কিন্তু আমার মনে হয়েছে রাসেল ভাই, যে সত্যি মানে এই ঘটনাটা আজও আমার কিন্তু খুব মানে অবাক লাগছে। সবসময় মনে হয়। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ইমেইলে যাই, এবং এই ইমেলটা পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি যেভাবে লিখেছেন, আমি তারপরে এটা পড়ার পরে আমার কাছে খুব অন্যরকম লাগার কারণে আমি আবার তাকে মেইল করে সেটা জানিয়েছিলাম, এবং তিনি জানিয়েছেন যে না, আমি বলেছিলাম যে এটা কতখানি মানে আমি সত্যি বা এটা সত্যি কিনা একটু প্লিজ আপনি একটু আমাকে আবার কনফার্ম করবেন। তো উনি সঙ্গে সঙ্গে আমাকে আবার এটা পাঠিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে না, এটা আসলে সত্যি। তো যাই হোক, আমি সেটাই পড়ছি, এবং এখানে যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2010 সালের জানুয়ারি মাসে আমার সাথে ঘটেছিল। তখন টানা 7 দিনের মতো একটা শৈত্য প্রবাহ ছিল। আমি আমার বন্ধু সোহাগ একটা কুরিয়ার সার্ভিস কোম্পানিতে জব করতাম। যেহেতু কুরিয়ার সার্ভিস কোম্পানি তাই নাইট ডিউটিও করতে হতো।
তেমনি এক রাতে ডিউটি করছিলাম। হঠাৎ অফিস থেকে বলা হলো আজ রাতে কিশোরগঞ্জে যে গাড়িটি যাওয়ার কথা ছিল সেটা নষ্ট হয়ে পড়ায় সেটা যেতে পারবে না, তাই আমাকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কিশোরগঞ্জ যেতে হবে। আমিও সানন্দে রাজি হয়ে গেলাম। প্রয়োজনীয় কাজগুলো শেষ করে আমার বন্ধুকে ব্যাপারটা জানালাম। ও ঘটনা শুনে বলল, তুই একটু দাঁড়া, আমার কাজ প্রায় শেষ, আমিও যাব তোর সাথে। আমি তো মহা খুশিতে ওকে নিয়ে রওনা হলাম। অফিসের গাড়িতে করে ভৈরব পর্যন্ত গেলাম। যখন ভৈরবে নামলাম তখন বাজে রাত 3:15। আমার সাথে যে জিনিসগুলো ছিল তার মধ্যে কিছু জিনিস মূল্যবান থাকায় এত রাত্রে বাস স্ট্যান্ডে থাকা নিরাপদ মনে করলাম না, তাই আমি সোহাগকে বললাম একটা সিএনজি ঠিক করতে। সোহাগ খুব তাড়াতাড়ি একটা সিএনজি পেয়ে গেল। আমরা রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর সিএনজিটা একটা পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঢুকলো। ঘটনা এখান থেকে শুরু। পাম্পে সিএনজি থামানোর পর আমি সোহাগকে বললাম, তুই সিএনজিতে বস, আমি ওয়াশরুম থেকে আসছি। আমি ওয়াশরুম থেকে ফিরে দেখি সোহাগ সিএনজির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে একটু হাসি দিল। আমি সিএনজির মধ্যে ঢুকে চালককে বললাম, ভাই চলেন। ড্রাইভার তখন সিএনজির পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার আমাকে বলল, ভাই আপনার সাথে লোক তো আপনার পরপরই ওয়াশরুমে গেল, সে তো এখনো আসেনি। আমি বললাম, কি বলেন, ও তো পাশেই দাঁড়ালো। ড্রাইভার বলে, ভাই আপনি কি আমার সাথে মজা করছেন? আমি তাড়াতাড়ি সিএনজি থেকে বের হয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি আবার সিএনজিতে উঠে বসি। একটু পরে সোহাগ এসে সিএনজির পাশে দাঁড়ালে ড্রাইভার সোহাগকে বলে, ভাই ভেতরে বসেন, রওনা দেই। সোহাগ বলে, আরে রওনা দেবেন মানে? আমার বন্ধু তো এখনো আসেনি। ড্রাইভার সোহাগকে বলে, আপনার বন্ধু তো ভেতরে বসে আছে। সোহাগ অবাক হয়ে ভেতরে তাকিয়ে দেখে আমি ভেতরে বসে আছি। সাথে সাথে প্রশ্ন করে, তুই কখন আসলি? আমি উত্তর দিলাম, তুই এত দেরি করলি কেন? ও অবাক হয়ে বলল, তাহলে ওয়াশরুমে আমি কাকে দেখলাম? বলেই আবার ওয়াশরুমের দিকে দৌড় দিল। ফিরে এসে বলল, ওখানে তো কেউ নেই, তাহলে আমি তোকে ওখানে কি করে দেখলাম? আর আমি তো তোর জন্য এখানে অপেক্ষা করছিলাম। আমি আর কথা বাড়ালাম না। ওকে বললাম না যে আমি ওকে এখানে দেখেছি। ব্যাপারটা এমন যে ও আমাকে ওয়াশরুমে দেখেছে, আমি দেখেছি ওকে সিএনজির পাশে। আর পুরো ঘটনাটা ঘটে 5 মিনিটের মধ্যে। আমি সোহাগকে এ ব্যাপারে আর চিন্তা করতে নিষেধ করে ভেতরে বসলাম। ড্রাইভার সিএনজি চালু করে রওনা হলো। যখন সিএনজি পাম্প থেকে বের হচ্ছে তখন 2টা লোক সিএনজি ড্রাইভারের দুই পাশে বসলো। ড্রাইভার সিএনজি চালাতে লাগলেন। যেহেতু এখন শৈত্য প্রবাহ চলছিল তাই আমরা শীতের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়েছিলাম, কিন্তু সিএনজি চালু করার পরে আমাদের পোশাক আর শীত মানছিল না। এই শীতে জীবনে কোনোদিন অনুভব করিনি। ব্যাপারটা স্বাভাবিক নিলাম। যেহেতু শীতের সময় আর সিএনজি দ্রুত গতিতে চলছে তাই হয়তো শীত বেশি লাগছিল। তবে সব থেকে যে ব্যাপারটা অবাক লাগলো সেটা হলো ড্রাইভারের সাথে বসা লোকগুলো শুধুমাত্র সাদা শার্ট ও সাদা লুঙ্গি পরা ছিল এবং দুইজনে একই পোশাক। ব্যাপারটা অদ্ভুত লাগলেও গুরুত্ব দিলাম না। তাদের দেখে মনে হলো যেন তাদের কোনো শীত লাগছে না, বরং তারা বাতাসে আরাম পাচ্ছে। চারিদিকে অন্ধকার থাকায় তাদের চেহারা দেখা যাচ্ছিল না। আমি একসময় প্রচন্ড শীতে টিকতে না পেরে সিএনজিতে লাগানো পর্দাগুলো খুলে দুজনের শরীরে চড়ালাম, তবুও শীত কমছিল না। হঠাৎ আমাদের সিএনজিটা রাস্তার উপরে 3টা লাফ দিয়ে ওঠে এবং সজোরে রাস্তার পাশের বড় একটা গাছের সাথে ধাক্কা খায়। ড্রাইভার এবং সোহাগ দুজনেই গুরুতর আহত হয়। ওদের মাথা ফেটে যায়। আমিও পায়ে প্রচন্ড আঘাত পাই। সিএনজিটার সামনের অংশ ভেঙে যায়। অনেক কষ্টে সিএনজি থেকে বের হওয়ার পর ড্রাইভারকে ভকাঝকা করে এই দুর্ঘটনার কারণ জিজ্ঞেস করলে সে জানায় সামনে থেকে একটা পিকআপ নাকি ধাক্কা দিয়েছে। আমি সম্পূর্ণ দেখেছি সামনে কোনো পিকআপ ছিল না। হঠাৎ মনে পড়ে সামনে বসা লোকগুলো কোথায় গেল? আশেপাশে মরে বা অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা দেখার জন্য আমি খুঁজতে লাগলাম। তখন ড্রাইভার আমাকে বলল, ভাই আপনার জিনিস তো এখানে, আপনি ওই দিকে কি খোঁজেন? আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আপনার পাশে যে দুজন লোক বসা ছিলেন তারা কোথায়? ড্রাইভার আমার মুখের দিকে তাকিয়ে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললেন। ড্রাইভার আমাকে অবাক করে দিয়ে বললেন যে তার পাশে তো কেউ ছিল না। তিনি পুরো রাস্তা আমাদের দুজনকে নিয়েই সিএনজি চালিয়েছেন। সব থেকে বড় আশ্চর্যতা তখনও আমাদের জন্য অপেক্ষা করছিল। দুর্ঘটনার সময় আমার হাতে থাকা মোবাইল ফোনটা হাত থেকে পড়ে গিয়ে বন্ধ হয়ে যায়। যখন আমি ফোনের সুইচ অন করি সাথে সাথে আমার আম্মা আমাকে ফোন করেন। এত রাতে তিনি কখনো আমাকে ফোন করেন না। আমি অবাক হয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথে আম্মা আমাকে প্রশ্ন করেন, বাবা তুই কোথায়?
আমি স্বাভাবিকভাবে বললাম, আমি কিশোরগঞ্জ যাচ্ছি। আম্মা আমাকে প্রশ্ন করলেন আমি সুস্থ আছি কিনা। আমি কারণ জিজ্ঞাসা করতে আম্মা বললেন তিনি নাকি স্বপ্নে দেখেছেন আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি এতটাই অবাক হই যে আর কিছু বলতে পারছিলাম না। পরে ফোন দিচ্ছি বলে ফোনটা কেটে দিয়ে ড্রাইভার ও সোহাগকে নিয়ে কটিয়াদি হাসপাতালে যাই। বলে রাখা ভালো, আমার অ্যাক্সিডেন্ট হয় কটিয়াদি থেকে ঠিক 1 কিলোমিটার আগে, যেটা আমি পিলারে লেখা দেখেছিলাম। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন সবাই। এই ছিল ঘটনা এবং আমি পড়লাম এবং আশা করছি আপনাদের সবারই যথেষ্ট ভালো লেগেছে। ঘটনাটা খুব অদ্ভুত এবং আমি বললাম যেটা সেটা যে এই ঘটনাটা শোনার পরে, এই ঘটনাটা পাওয়ার পরে আমি আবার তাকে ইমেইল করেছিলাম যে ঘটনাটা আপনি আরেকবার প্লিজ একটু কনফার্ম করেন যে এটা একটা সত্যি ঘটনা। আমরা চেষ্টা করি ভাই। আসলে আমার প্রবলেমটা হচ্ছে আমার 2 দলে থাকতে হয়। একটা হচ্ছে যিনি ঘটনা পাঠাচ্ছেন তার সঙ্গে আমাকে থাকতে হয় এবং তার কাছ থেকে খোঁজ খবর নিতে হয় এবং মানে সবসময় তিনি যেন অনুভব করেন যে আমি যিনি ঘটনা পাঠাচ্ছেন তার সাথেই আছি। ঠিক একইভাবে আপনাদের সবকিছু শুনতে হয় আমাকে এবং আপনারা যখন অবিশ্বাস করেন বা কোনো কিছু আপনাদের কাছে বিশ্বাস করতে কষ্ট হয়, আমি সেটা বুঝি এবং এটা মাঝে মাঝে আমারও হয় এবং সঙ্গে সঙ্গে আমি আবার কনফার্ম করতে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে এই যে ঘটনাগুলো আমরা পাচ্ছি সেগুলোর সাথে যতটা সম্ভব সবসময় যাচাই বাছাই করে নেওয়া এবং আমরা চাই সবসময় এই একই রকম এই বিষয়টা এই আস্থাটা আসলে রাখতে হবে। এটা বিশ্বাসের ব্যাপার। আসলে আমি যে মানে আমি আপনার বিশ্বস্ত অর্জন না করলে আমি সৎ না অসৎ এটা আপনি বুঝতে পারবেন না। যাই হোক, আমরা বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, ডোন্ট স্টপ ফুর্তি। আসসালামু আলাইকুম আঙ্কেল ভাইয়া, কেমন আছেন? আমি জানি আপনি ভালো আছেন, প্রান্তি সবসময় ভালো চলে। আমি ফারহানা। আজকে আমি যে ঘটনাটা আপনার সাথে শেয়ার করবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা এখানে ঘটেছে সিডনিতে, সেখানে আমি থাকি। আমি যে সাবাবে থাকি সেই সাবাবটার নাম কেটালমো। এই সাবাবটা মোটামুটি খুব শান্ত, মোটামুটি বেশ সুন্দর একটা সাবাব। তো ওখানে আমরা একটা ইউনিটে থাকি, ইউনিটটা আপনার তিনতলা, তো আমরা দোতলায় থাকি। চারপাশে বেশ গাছ আছে। তো এই দিনে এই ঘটনাটা ঘটেছে, সেদিন বেশ রাত, তখন মনে হয় রাত 12টা কি 12:30 বাজে। আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম। তো দাওয়াত থেকে ফেরার পরে আমি রান্নাঘরে সম্ভবত পানি আনতে গেছিলাম। তো আমি যখন পানি এসেছি হঠাৎ করে আমার মনে হলো যে রান্নাঘরে আমার নিচে জানালার পাশে এখানে বড় গাছ। তো মনে হলো এই গাছটায় কেউ একজন বসে আছে, কিন্তু অন্ধকারে আমি ভেরি শিওর someone হলো। আমি বারবার দেখছিলাম, এই কারণে আমার কাছে বারবার একটা আমার সিক্স সেন্স বলে মানুষের একটা জিনিস আছে। আমার কাছে মনে হচ্ছে যে there is something sitting there and just watching me. তো আমি এখন ফিল হচ্ছে যে আমি being watched. তো আমি বারবার করে দেখছিলাম যে ওখানে কি সত্যি কেউ আছে। আমার প্রথমে সুপার ন্যাচারাল কিছু মনে আসে না, আমার প্রথমে মনে হয়েছে যে মেবি ওখানে কি কেউ গাছে or something. তারপরে আমাদের শুরু করে মনে হয়েছে আরে এখন তো রাত 12:30 বাজে, এত রাতে ওখানে কেউ বসে থাকবে। এনিওয়েজ আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি যখন রান্নাঘর থেকে ব্যাক করছি আমার শরীরটা ভার হয়ে গেল এবং আমার গুজবাম্পস হচ্ছিল। তো আমি যখন ঘরে আসছি, আমার বেবি তখন ঘুমাচ্ছে, আমার হাজবেন্ড তখন আমার দিকে তাকাইছে, নামাজ পড়ছিল, উঠে আমার দিকে তাকায়, সে জোরে চিৎকার করে বলছে তোমার মাথায় কি হয়েছে ফাহানা। তারপর আমি খেয়াল করে দেখি, আয়নার সামনে গিয়ে দেখি আমার মাথায় 3টা বড় আঁচড়ের দাগ এবং আমার হাতে আঁচড়ের দাগ। এবং there is no way যে মানে আমার ছোট বাচ্চাটা এত ছোট, আমার মনে হয় না যে ওর হাতে এত ডেঞ্জার হবে। এবং হাতে আঁচড়ের দাগের মধ্যে একটা পশু যেরকম বড় অনেক নখরওয়ালা আপনার জড়ি যদি আঁচড় দেয় যেরকম হবে, আমার হাতে আমার মাথায় এরকম আঁচড় ছিল। কিন্তু আমি বুঝতে পারি নাই যে কখন এই আঁচড়গুলো আসলো, কি হলো। শুধু আমি এটা ফিল করতে পারি যে আমাকে যেন খালি ভয় পাচ্ছি, আমি অকারণে ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণই নেই। এবং আমার গুজবাম্পস হচ্ছে। এরপরে যেটা হয় যে আমার হাজবেন্ড আমাকে ড্রপ করে ফুটিয়ে দেয় এবং পুরো বাড়িতে সে চিরকুটে পরে ফুটিয়ে দেয় পুরো বাসার চারপাশে। এরপর আস্তে আস্তে আমি স্বাভাবিক হই, কিন্তু সেই দাগগুলি আমার বেশ 7-8 দিন পর্যন্ত ছিল। এবং
এখন আমি জানি না, মেবি কারণ আমার বাসা ঠিক অপোজিট একটা বাসা আছে, ওই বাসাটায় এখন আমি এতদিন হয়ে গেছে আমি এখানে আজ কোনো লোক দেখিনি, কোনোদিনও না। তার মানে ফার্স্ট ফ্লোরটাতে আপনার সবসময় খালি থাকে, উপরের ফ্লোরে লোক থাকে, কিন্তু ফার্স্ট ফ্লোরটাতে কোনোদিন আমি দেখি নাই যে কোনো মানুষ এসে থাকছে, কিংবা প্রায় 1.5-2 বছর হয়ে গেছে আমি এখানে আছি, আমি কখনো দেখি নাই। মানে আগে যে স্বভাবে থাকতো না, তো এই স্বভাবে আমি যতদিন ধরে আমি এখানে আছি আমি কোনোদিন দেখি না এখন পর্যন্ত যে সেখানে কোনো মানুষ আছে, কোনোদিন দেখিনি। তো আমি জানি না এই ঘটনাটার কোনো আপনার বেজ আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। মেবি দ্যার ইজ a link between the house and the tree. সে কিছু একটা আছে ফর শিওর, বিকজ আমি কিছু একটা দেখেছি। সো আসল ভাই এই ছিল আমার ঘটনা, খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু দিস রিয়েলি হ্যাপেন টু মি, এবং আমার হাজবেন্ড এটা সাক্ষী, সে নিজে দেখেছে। তো এই তো ভাই, এটা ছিল আমার ঘটনা। আমার লাইফে আরো ছোটখাটো কিছু ঘটনা আছে যেটা আমি হয়তো পরে আপনার সাথে শেয়ার করবো। আর আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই ভূত এফএম এর কারণে, কারণ ভূত এফএম কে আপনি এমন একটা উচ্চতায় নিয়ে গেছেন, আমার মনে হয় ইনশাল্লাহ কেউ কখনো এই আপনাকে সারপ্রাইজ করতে পারবে, বিকজ মানে ভূত এফএম এর একটা রিয়েলি ক্লাস আছে, যেটা আমি কখনো অন্য কোনো এফএম এ কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশেও কখনো শুনিনি। এরকম কোনো অনুষ্ঠান কিংবা শো এর ব্যাপারে, যেটা আপনি যেভাবে এই শোটা আপনি উপস্থাপন করেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা ভূত এফএম এর সাথে আছি এবং মনে হয় সবসময় থাকবো। বাই। থ্যাংক ইউ চমৎকার ঘটনা পাঠানোর জন্য। 12:55 সময় এবং চলছে ভূত এফএম, শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি ইয়াসের আছি সাথে, এবং দেখতে পাচ্ছি ফেসবুকে আপনারা অনেকেই লিখছেন, এবং বৈশাখ রয় আমাদের লিখেছেন নাইস ভূত এফএম। ফারুক আহমেদ অনন্ত মালদ্বীপস থেকে তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও মিজান অনামিকা আমাদের সাথে বলছেন যে তিনি বলছেন যে এখন যে লম্বা ঘটনাটি চলছে তা খুব ভালো লাগছে। একটু আগে যে লম্বা ঘটনা আমরা শুনলাম সেটার কথা বলছেন। ইমরান খান আমাকে বলেছেন যে আর একটা পাঠাবো, কষ্ট করে পড়বেন প্লিজ। ডেফিনেটলি আমরা পড়ার জন্যই আছি। আপনার ঘটনা আপনি যত কষ্ট করে পাঠান, আমরা তার চাইতে অনেক অধৈর্য হয়ে যায় আপনাদের ঘটনা পাঠানোর শোনার জন্য বা পাওয়ার জন্য। সো অবশ্যই অবশ্যই যে যখন মনে হবে, যার মনে হবে, যে মুহূর্তে মনে হবে ঘটনা পাঠাতে ইচ্ছা করবে, পাঠিয়ে দিবেন একদম। এছাড়াও আর এছাড়া ভূত এফএম তো আপনাদের শো, সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই। এছাড়াও রূপন আমাদের SMS করেছেন, রূপন সাহা, এবং আজকের ভূত এফএম অনেক ভালোবাসা আশা করেছেন। রুবেল হোসাইন আমাদেরকে দুবাই থেকে তিনি আছেন আমাদের সাথে, এবং তিনি আমাদেরকে এখনো শুনছেন, এবং আমাদেরকে তাসনিম ও ওয়াইসি আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরি যেটা, সেটা হচ্ছে যে the first story tonight was undoubtedly the best of all experiences. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি তুহিন SMS করেছেন, মামুন, সুলতানা, ঐশী, এছাড়াও SMS না, এগুলো সব এগুলো ফেসবুকের আমি লেখা পড়ছি, আলিজাদ, মাহিন সহ আরো অনেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি লিখেছেন শাউন মোর্শেদ সরওয়ার। এটা হচ্ছে আমাদের ভূত এফএমের যে পেজ, সেই পেজে তখন রেডিও ফুর্তির পেজ ছিলাম যে আচ্ছা এই ছবি যেটা দেয়া আছে সেটাতে আমি কোনটা, আচ্ছা এখানে আমার ছবি নেই, যারা পার্টিসিপেট করছেন তাদের ছবি দেয়া আছে, এবং সেখানে লেখাও আছে যে আজকের অতিথিদের ছবি। শাহরিয়ার সৈকত আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মীর শাহাদাত, মালয়েশিয়া থেকে তিনি শুনছেন 5 বছর ধরে। তিনি কিছু ঘটনা সংগ্রহ করেছেন, এই সপ্তাহে পাঠাবেন লিখেছেন যে এই সপ্তাহে পাঠাবো ইনশাল্লাহ আপনার ঘটনার অপেক্ষায় আমরা আছি। এছাড়া আব্দুল্লাহ আল হুসাইন লিখেছেন ওয়েল এনাফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। হিমেল আমাদের SMS করেছে, এখানে লিখেছেন। এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি রুম্মান তালুকদার মিহিন। ইমরান আমাদেরকে লিখেছেন আরেকটা ঘটনা পাঠাবো, দেখি কি হয় আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি MD রিপন এখানে লিখেছেন নাইস। এছাড়াও হিমেল হাকিম সহ আরো অনেকে লিখছেন এখানে। সো আপনারা যদি লিখতে ইচ্ছে করে তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে। এবং আপনার যদি ঘটনা পাঠাতে ইচ্ছা করে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা
সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আপনাদের কাছে, আমাদের কাছে। এবং ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন, নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং অবশ্যই সাথে উল্লেখ করুন, পাঠিয়ে দিন আপনার লেখা, আপনার যে ঘটনাটি সেটা টেক্সট আকারে এবং মানে লিখে পাঠিয়ে দিন আর কি। আশা করি যে আপনার ঘটনাটা হতে পারে এরকম যে ভূত এফএমের প্রতি বছর যে বই বেরোয় সেই বই আপনার ঘটনাটাও স্থান করে দিতে পারে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং প্রচন্ড গরম ছিল কিন্তু বেশ কিছুদিন, তারপরে মানে গত সপ্তাহে যে বৃষ্টিটা, সেই বৃষ্টির পরে আমরা মোটামুটি অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এবং আশা করছি যে আজকে আপনারা যারা শুনছেন তারা অনেক এনজয় করছেন আমাদের সাথে। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনার নামটা প্লিজ আরেকবার একটু সবাইকে জানিয়ে দিন। জি হৃদয় ভাই, সরি রাসেল ভাই, আমি হৃদয়। হৃদয়, তো হৃদয় আপনি বলছিলেন যে তারপরে 30 বছর পার হয়ে গেল এবং একটা সময় এর মাঝখানে আপনার বাবা মারা যান, এবং তারপরে আপনি বড় হন, চাকরি পান, তারপরে বিয়ে করেন, এবং একটা সময় মায়ের প্রচন্ড অমতের সত্ত্বেও নিজে 30 বছর আগের ঘটনা এবং অনেক পুরনো হয়ে গেছে এরকম কিছু একটা বলে এবং অনেক অনুনয় মানে কি নাকি জোর করে আপনি সেই বাসায় ওঠেন। এরপরে কি হয়? তো রাসেল ভাই, মানে এই ঘটনাটা হচ্ছে আপনার 2011। তার মানে আপনার মা যা বলেছেন তখন আপনি সবকিছু শোনার পরেও ঠিক অতটা গুরুত্ব দেননি, বা আপনার কাছে গুরুত্ব দেওয়ার মতো কিছু মনে হয় না? না, মানে তেমন কিছু মনে হয় না। বললাম ঠিক আছে, এটা অনেকদিন আগে ঘটনা, এখন তো সব ঠিক হয়ে গেছে। এতদিনে কি এগুলো হবে? জায়গায় জায়গায় দালান কোঠা উঠে গেছে, এখন এগুলো জিনিসটা তেমনই। এবং আপনিও গিয়েছিলেন এই কারণে যে ওখান থেকে আপনার অফিস করতে সুবিধা হয়? হ্যাঁ, ওকে, জি। আমি 2011 আমি যখন আমার ফার্স্ট বেবি হয় তখন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি জব পাই। আমার মানে লাইফের একটা বড় জব ছিল সেটা, প্রথম বাচ্চার জন্য। তো আমার অফিস ছিল গুলশান 2 নম্বরে, এখানে ছিল। তো আমি থিঙ্ক করলাম যে আমি ওখানে পুরান ঢাকা থেকে আমি আসবো, জ্যাম ট্যাম নানান সমস্যা, এটা কাজ করে আমি আশেপাশে শিফট হই। আমার ব্রেন আসলো আমাদের নিজেদের বাসায় তো আছে, তো এখানে শিফট হই। তো আমি আমার বললাম যে আম্মা, আমি একটা কোম্পানিতে জব পেলাম, তো আমি আমাদের যে উত্তরা বাসাটা আছে না, আমি ওখানে থাকবো। তো আমার বললো, বাবা তুই কেন থাকবি? আমি বললাম যে কেন, কি হয়েছে? আমার ওখান থেকে অফিস করতে সুবিধা হবে, আর ইভেন আপনার চলেন। বলে যে না বাবা, ওইখানে যাইস না, ঠিক আছে। আপনি অনেক চেষ্টা করে অনেক মানিয়ে বুঝে, আচ্ছা ঠিক আছে, তারপর সত্য মানে আমি গেলাম। এই ওঠার পরে আপনি কখন বুঝতে পারলেন যে না, ব্যাপারটা আসলে বাসা যেটা বলেছিল সেটা শোনা উচিত ছিল এবং ব্যাপারটা বেশ অস্বাভাবিক? জি, মানে রাসেল ওখানে যাওয়ার পর যেমন বিভিন্ন পারপাসে, যেমন কিছু কেনাকাটা সদাই পাটির জন্য তো আমার দোকানে যেতে হয়। তো যখন কি আমাকে নতুন দেখতো, ভাই কোথায় থাকেন, কোথায় আসছেন, কখনো দেখিনি। তো আমি বলতাম লোকেশন যে এই বাসাটা আমাদের, কত নাম্বার বাড়ি, মায়ের জমা ভিলা, তো এটা আমাদের বাসা, এখানে আমি আসছি। তো ওনারা আবার বলা বলি করতো, ওই বাসা থাকতে আসছে, এটা কি ভাড়া আসছে? না, বললাম যে না, আমাদের নিজে প্রাইভেট প্রপার্টি। বলো আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো অনেকে বলতো যে আচ্ছা, মানে অ্যাভয়েড করে, কেউ একটু উইয়ার্ড ভাবে, আবার কেউ কেউ বলতো ভাই একটু সাবধানে থাকেন। তো এইগুলো মানে যখন আমার বাসার ডেফিনেশনটা দিতাম, সবাই না দেখতাম আমাদের খুব মানে ডিফারেন্ট ভাবে তাকাইতো, মানে আবার বলা বলে করতো এখানে থাকে এই লোকটা। তো বললাম যে কেন, কোনো সমস্যা? বলো না, ঠিক আছে, সেখানে আবার কিছু লাগলে মানে বাকি টাকাতে নিয়ে যায়। ওকে, নর্মালি সবকিছু চলতেছিল। তো একদিন ভাইয়া, মানে এমনি কিন্তু আমরা টুকটাক জিনিস অবজার্ভ করতাম, লাইক আমাদের জিনিসপত্র হারিয়ে যেত। তারপরে আপনার আমার ওয়াইফ মানে বাচ্চার জন্য দুধ গরম করতো, দুধ মানে আনফর্চুনেট দুধ মানে ফেটে যেত, মানে ফেটে যেতই ভাইয়া বাচ্চার দুধটা। মানে একটা টাইম থাকে যে এতদিন, এত ঘন্টা রাখার পর দুধ নষ্ট বা কিছু পড়লে সামথিং কিছু, কিন্তু ভাই দুধ গরম করার পর রাখার মানে ঠান্ডা করার জন্য রাখতো ভাই, ফেটে যেত ভাই। আচ্ছা, মানে এমন একটা অবস্থা। তারপরে মনে করেন টুকটাক জিনিস হারাচ্ছে, ভাঙতেছে। আমার ওয়াইফের অনেক এক্সপেন্সিভ ঘড়ি টড়ি এগুলো হারিয়ে গেছে। তো একদিন ভাইয়া, মানে আমরা আবার রোজ কি করতাম ওখানে ভাই, খুব মানে একটু পুরনো আশপাশ খুব একটু তো এখনো পুরোনো দিনের মতো, তো খুব মশা থাকে। মাগরিবের পর মশার খুব আলামত শুরু হয়ে যায়। তো আমার কি করে সন্ধ্যা থেকে মাগরিব বাজানোর পর ফ্যান ট্যান ছেড়ে ঘরটর খুলে আপনি মশা সব তাড়ানোর পরে, অ্যারোসল দিতাম না, বাচ্চা যেহেতু ছোট আমার, অ্যারোসল মানে মশা তাড়ানোর পর সমস্ত গেট লাগিয়ে দিতাম। তা আমাদের তো কিচেন ভাই ছিল নিচতলায়। তো পরে আর কি আমার ওয়াইফের যাতে সুবিধা হয়, যেহেতু আমি থাকি না, আমার ওয়াইফ একা বাচ্চা নিয়ে, তো আমি মানে নিচের থেকে বাড়ি থেকে টেনে আমাদের যে বারান্দাটা যে আছে রুমের সাথে কমন বারান্দা, কিচেনের উপর বারান্দার মধ্যে চুল একটা এনে দিই, গ্যাসটা তার টেনে, তুমি
এখানে বসে তুমি রান্না টান্না করো, বাচ্চার জন্য দুধ টুধ গরম করো, তোমার সুবিধা হবে। খামাখা নিচে দৌড়া যাবা, দরকার কি, কার কাছে বাচ্চা রাখবো, একা থাকো তুমি। তো একটা অবস্থা, আমাদের কোনো কাজের লোকও ছিল না, একাই আমরা থাকতেছিলাম, শুধু জাস্ট কেয়ারটেকার ছিল। তো এখন থাকতেছি। তো একদিন আমার ওয়াইফ আমাকে, ভাইয়া রাত্রে আমি আসছি 11টার দিকে, আমাকে বলছে আমার একটু বাবুর একটু ইয়েটা স্যালাড একটু গরম করে দে, একটু গরম পানি একটু বানা দাও। তখন যে এখন তুমি এই সময় তুমি আমারে বলতেছো, তাহলে প্লিজ একটু যাও না, বাচ্চাটা আমি ধরছি, তুমি একটু যাও। আচ্ছা ঠিক আছে। তা আমার না ভাই, যেটা সত্যি কথা, আমি মানে খুব সাহসীও না, আমার খুব ভীতও না, আমার মধ্যে একটু ভয় কাজ করে, অন্ধকার জিনিস, রাত্রে একটু জায়গা, যেহেতু আম্মু উপেক্ষা করে বাসা আসলাম, তারপর একটা ভয় মনে কাজ করে। তো গেলাম ভাইয়া, তো আমি মানে ইয়েটা খুলে, বারান্দাটা খুলে আমি গেলাম গরম পানি করার জন্য। তো আমার বললাম যে দেখো আমি না একটু বারান্দা গেটটা প্লিজ খোলা রাখি, তুমি ইয়ে করো। তো আমাকে বলছে না, গেট খোলা রাখা যাবে না, মশা টশা ঢুকে যাবে না, বাচ্চাকে কামড় দেবে, তুমি গেট লাগাই না। আমি তো লাগাই কাজ করি। তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে, ওর কথার সাথে পারলাম না। তো গেট লাগানোর পরে ভাই আমি পানি গরম করতেছি। নর্মাল ভাই চুলায় এত তেজ, পানি দ্রুত গরম হয়ে যায়, কিন্তু ওই দিন মানে বসে আছি 5, 6, 7 মিনিট হয়ে যাচ্ছে, পানি বলকই আসতেছে না। তার মধ্যে আমার একটা কাজ করতেছে, যে আমাদের যে বারান্দাতে ঢোকার যে গেট এখান থেকে নিয়ে একদম ওই পর্যন্ত গ্রিল, একদম গ্রিল ভাই, বুঝতে পারছেন? তো মানে গ্রিলে আমি বসে আছি, আমার এই পাশে গ্রিল, আমি থিঙ্ক করতেছি যে না, আমি বাম দিকে তাকাবো না, পিছনে আবার গাছ আছে, আম গাছ আছে বাড়ির পিছনের দিকে, ওটা পিছন সাইড, তো আমি তাকাবো না পিছনে, আমি তাকাবো না। কিন্তু আমার মধ্যে মানে ওই যে কিউরিওসিটিটা কাজ করতেছে, মানে যেখানে আমরা বেশি করি যে আমি দেখবো না, চোখটা ওখানে যাবে। তো ভাই মানে নাচার সত্য আমার চোখটা ওদিকে গেল, যাওয়ার পর আমি আর একটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম, দেখলাম ভাই আম গাছের উপরে, মানে যে আপনার যে ডালাটার উপরে একজন মানে মানুষের মতো শেপ, মানে ডালাটাকে এবার জড়া ধরে ভাই শুয়ে আছে, মানে ধরে আছে ল্যাপটা। তা আমি না ভাই ভাবলাম চোর টোর নাকি, আমি না আর একটু খেয়াল করে দেখার জন্য মানে উঠি নাই, ওই মানে মোড়াতে, প্লাস্টিকের মোড়াতে বসে আমি একটু মাথাটা একটু উকি দিলাম জানলার দিকে, গ্রিলের দিকে। ভাইয়া দেখলাম মানে বডি স্ট্রাকচার মানুষের শেপই, মানে চেহারাটা জানে ভাই কেমন, লাইক মানে কি বলবো, মানে টিকটিকের মতো সাম কাইন্ডস অফ ফেসটা ভাইয়া, খুবই ডিফারেন্ট প্যাটার্নের, আর একটা লেজ আছে, লেজের মতো। তা আমি এটা দেখে না, আমি খুব ভয় পেয়ে যাবো, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এইটুকু আমি শিওর যে ফেস স্ট্রাকচারটা টিকটিকের মতো ছিল। আমি যখন মানে খেয়াল করে দেখতেছিলাম, সেই জিনিসটা দেখা পড়বে, তার মানে রাইট হ্যান্ডটা জোরে জোরে সে নাড়াচ্ছে, মানে রাউন্ড ঘোরাচ্ছে, এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি তো ভাইয়া দ্রুত পানিটা নিয়ে আমি ঘরে ঢুকে আমার খুব বকা দিচ্ছে আমার ওয়াইফকে, আমি কি তোমাকে মানা করছি গেটটা একটু ওপেন রাখো, একটু দাঁড়াও, তুমি দাঁড়ালে না, আমার আর কখনো তুমি রাত্রে আমাকে বলবো না কোনো কাজ করার জন্য, আমি যাবো না। তো সেদিন ভাই গেল, বুঝতে পারছেন, এবং সেদিন ভাই মানে জাস্ট স্টার্টিং, মানে ভয় পেলাম, মানে যেদিন মানে আর থাকতে পারবো না, সেটা তো আরো পরে আসছে। এবং এর মাঝখানে আপনি বলছিলেন যে আপনি ছিলেন 8 মাস ওখানে, কিন্তু তার মধ্যে 18 দিন পুরান ঢাকায়, ওইখানে কয়েকদিন, আবার 1 মাস হয়তো ওখানে, এরকম ভাবে থেকেছেন। তার মানে ওখানে আসলে খুব বেশি দিন থাকা হয়নি, ঝামেলা হয়ে চলে গেছেন। কোন দিন বুঝতে পারলেন যে না, আপনাদের এখানে থাকা যাবে না, এবং যে কোনো ভাবেই হোক এখান থেকে পেরিয়ে আসতে হবে? জি, সেদিন ছিল ভাই, একটু ছোট করে বলবেন, কারণ আমাদের সময় আর অনেকজন গেস্ট আছেন। জি ভাই, মানে ভাই সেদিন ঘটনাটা আমার ওয়াইফের সাথে ঘটলো, যেদিন পর থেকে থিঙ্ক করলাম যে না, আর থাকাই যাবে না। আমি ভাই যেহেতু বললাম যে আমি সকাল 9টার দিকে অফিস বেরোই, রাত 11টা, 11:30 আমার বেজে যায় আসতে আসতে। তো আমি অফিসে, তো আমাদের বাসায় আবার আপনার কারেন্ট চলে গেছে, আমার ওয়াইফ একা, এখনো যে আবার কারেন্টটা কি করাবে, লোক নেই, আমাদের কেয়ারটেকার জাহাঙ্গীর ভাইয়া নেই। তা আমার ওয়াইফ আবার আমাকে ফোন লাগানোর চেষ্টা করতেছে, সে আমাকে ফোন করতে পারতেছে না, আনরিচেবল আসতেছে আমার নাম্বার। তো সে মানে ভাই তখন আবার মানে বৃষ্টি বাদলের একটা মৌসুম চলতেছে, তো চারদিকে খুব ঝড় তুফান, আমার ভাবলো যে হয়তো বৃষ্টি শুরু হবে, তো আমার ভয় পেতেছে, দৌড় পড়তেছে বাচ্চা বুকে নিয়ে এসে, ঠিক আছে, তো বুকে নিয়ে এসে দৌড় পড়তেছে, পড়তে ভাইয়া চারদিকে যেমন জানলার শব্দ, ধূপধাপ শব্দ, তারপরে বারান্দা থেকে দরজার মধ্যে নকের শব্দ, মেইন গেট থেকে নক করার শব্দ। তো নক করার শব্দ পেয়ে না ওয়াইফ খুব ভয় পেয়ে গেছে। তো নক করতে মানে একটা সময় আসলো, নকটা বেশ জোরে জোরে শুরু হয়, মানে অলমোস্ট মানে আমরা যখন ঘুষি দিই দেয়ালে বা কোন দরজার মধ্যে রাগের মাথায়, মানে এরকম ভাবে কি দরজাটাকে মানে বাড়ি দিচ্ছে। তখন ওয়াইফ খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে বলতেছে কে 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 গেট কে এরকম করতেছে, আমি খুলবো না, কে? তো আবার নক করতেছে,
তা আমার ভাই তখন ভাই মানে কান্না করে দেবে, চোখেতে কান্না, মানে চোখে পানি পড়তেছে, মানে কান্না অবস্থা, সে লাউডলি বলতেছে যে আমি খুলবো না, কে কে আসছেন আপনি? তখন ব্যাক সাইড থেকে, মানে দরজার বাইরে থেকে একটা বিভৎস একটা মহিলার কণ্ঠের শব্দ, সে বলতেছে কে, দরজাটা খোল। তা আমি বললো কে আপনি, আপনি বাসায় ঢুকলেন কি হবে, আমি কেন দরজা খুলবো, আর আপনি এভাবে কেন নক করছেন? আমার খুব ছাড়ি দিয়ে কান্না করার অবস্থা, আপনি আমাকে ভয় পাচ্ছেন, আমার বাচ্চা কান্না করতেছে, বললে দরজাটা খোল, তোর বাচ্চাটাকে আমাকে দে, আমি ওর কলিজাটা ছিঁড়ে খাবো, দে, দিয়ে দে আমাকে, যদি যদি পুরো দরজাটা না খুলিস, অল্প দরজাটা খোল, শুধু তুই ধর, মাথাটা তোর কাছে রেখে আমি বডির পার্টটা আমি ছিঁড়ে নিয়ে যাই। এরপর আপনার যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের এখানে আর থাকা যাবে না। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি এই ঘটনার মধ্যে, মানে ভাই আমরা থাকা অবস্থায় প্রতিদিন মাগরিবের আজানের পর থেকে ভাই আমার বেবি মানে কন্টিনিউয়াসলি ভাইয়া মানে কান্না করতো ভাই, রাত 2টা 3টা পর্যন্ত ভাই কান্না করতো, আর জাগনা থাকতো। আর আমরা কিরকম ভাবে ডিউটি দিতাম, আমি আসার পরে দেখাচ্ছে আমার ওয়াইফ তো জাগনা থাকতোই, তা আমি আসার পর রাত 1টা 2টা পর্যন্ত আমি বাচ্চা কিনে থাকতাম, আমার ওয়াইফ ঘুমাতো, তখন সে আবার উঠতো, আমি আবার ঘুমাতাম, সে আবার ওয়াইফকে নিয়ে করতো। যখন ফজর আজান দিত ভাইয়া ম্যাক্সিমাম টাইম তখনই ভাইয়া আমার বাচ্চার কান্না থামতো। সে মানে দিনের বেলায় বাসায় কোনো সমস্যা নাই? না ভাইয়া, না, দিনের বেলায় কোনো সমস্যা নেই। আচ্ছা, বাসাটা স্তব্ধ থাকে। এবং আপনাদের ফ্যামিলিরও আসলে কোনো ক্ষতি করে নাই কেউ কখনো? কোনো ক্ষতি করে নাই, হয়তো হতে পারতো, কিন্তু জিনিসপত্র তো ওই যে মানে ক্ষতি বলতে এক সেন্সে যে ওই যে জিনিসপত্রগুলো নষ্ট হতো বা এরকম কিছু, বাট অন্য কেউ থাকতে পারেনি আর কি। এবং আপনি বলছেন একবার বৃদ্ধাশ্রমের জন্য আপনারা দিয়েছিলেন, সেখানেও সম্ভব হয়নি, তারাও মানে ব্যাকআউট করে গেছে। ইভেন 1 বছরের ভিতরে তারা বলেছে না আমরা এটা। ওকে, আরো অনেক সময় নিয়ে আসলে আপনার এই বাসার গল্প শুনলে শেষ হবে না। হ্যাঁ, মানে এটা নিয়েই পুরো সময়টা কথা বলা যেত, যেহেতু আমাদের আরো অনেক অতিথি আছেন, সুতরাং তাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সঙ্গে আসার জন্য এবং আপনার ঘটনা শোনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার ঘটনা আমরা শুনবো। তার আরো একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটি শুনবো। প্লিজ আপনার নামটা বলে তারপর আপনার ঘটনাটা একটু শুরু করবেন। জি, আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা আপনার নামটা প্লিজ একটু আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ নাজমুল হাসান। জি, আমরা চলে যাই। এটা ঘটনা আপনার 1997, তখন আমরা জীবিত ছিলেন। জি, আমার মা 99 সালে মারা যান। জি, তো আমি ওই অফিস আপনাকে বলেছি, ওটা মিমি চকলেট লিমিটেড, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান। তো সেদিন ওই আগেকার ঘটনার মতোই আমি বিকেলবেলা মানে সন্ধ্যার পর অফিস থেকে ফিরতেছি, তো আজমপুরে নামার পরে রিক্সা নিয়েছি। যখন রিক্সা নিয়ে আসার পরে, তার আগে আমি একটু বলে রাখি, আমি মহাখালী থেকে 2টা ইলিশ মাছ কিনি, বেশ বড় বড় 2টা ইলিশ মাছ কিনি। দামটা নাইবা বললাম, কারণ এখন দাম বললে হাসি শোনাবে। তো 2টা ইলিশ মাছ নেওয়ার পর আম্মা আমাকে সবসময় বলতেন যে ইলিশ মাছ টাছ নিলে একটু শুকনা মরিচ রাখতে হয়। কিন্তু সেদিন আমি শুকনা মরিচ ইচ্ছা করে নিই নাই, কাঁচা মরিচ যেহেতু ছিল, এবং কাঁচা মরিচ ওখানে আমি একটু 2-3টা দিয়েছিলাম সেই ব্যাগে। তো যাই হোক, তো আমি ফেরার পরে তো রিক্সাওয়ালাকে পয়সা দিতে গেছি, তো রিক্সাওয়ালা আমার দিকে না তাকিয়ে দেখি পেছন দিকে তাকিয়ে আছে। তখন একটা লোক, আমি ঘুরে পেছন দিকে তাকিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে, আমাকে দেখে সে আবার একটু পেছন দিকে চলে যাচ্ছে, মানে সিঁড়ি ঢুকতে এন্ট্রান্স পথে। জি, তো বললাম কি ব্যাপার, আপনি রিক্সা ভাড়া নিচ্ছেন না? বলে হেই আমার বারণ করতেছে। তা বারণ করতেছে, তো আমি তো আসছি, তো আমি তো আপনাকে ভাড়া দিচ্ছি, আপনি নেবেন না? জোর করে তাকে ভাড়া দিলাম। রিক্সা লোকগুলোকে তাড়াতাড়ি যাওয়ার সময় সে বলে দিয়ে গেল যে লোকটার চেহারাটা কেমন যেন, আমি খুব ভয় পাইছি। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমি যখন ঢুকতে গেলাম, তখন যে একটা লোক সে সিঁড়িতে উঠতে যাবো, সে সিঁড়িতে ধরে পেছন দিক দিয়ে দাঁড়িয়ে আছে। তেমন ভাই কি, কোথায় যাবেন? এটা বলার সাথে সে দৌড় মারছে। সে উঠতেছে, আমি উঠতেছি, সে উঠতে করতে করতে আমার বাসা 5 তলা, ডান দিকে, বাম দিকে একটা ফ্ল্যাট আছে, তো 6 তলা গেছি, মানে ছাদে। তখন দেখি ডান দিকে সে লোকটা একটু পিছন দিকে তাকিয়ে সে লাফ দিয়ে দিল ছাদের উপর থেকে। তখন আমি কেমন একটু আশ্চর্য হয়ে যাই, একটু ভয় পেয়ে যাই। তারপরে আমি সিঁড়ি থেকে আসবো, তখন সিঁড়িটা দেখছি স্কেলেটারের মতো, মানে চলন্ত সিঁড়ি হয়েছে। এবং আমি চোখ বন্ধ করার চেষ্টা করতেছি, ভয় পাচ্ছি। আমি রেলিং ধরেছি, কিন্তু রেলিং সবসময় কাঁপতেছে আর কি, মানে মনে হচ্ছে এটা ভূমিকম্প। তখন কিন্তু তারপরেও সে আমার দিকে, আমি মানে মাথা ঘুরিয়ে আমাকে দেখতে বাধ্য করতেছে আর কি। তারপর চোখ বন্ধ করে নামলাম, চোখ বন্ধ নামার পরে বাড়িতে আসলাম, বেল দিলাম, আম্মা দরজা খুললেন। দরজা খুলে মা আমাকে বলে, কি বাবা তুই তো সম্পূর্ণ ভিজে গেছিস? বললাম, মা একটু বাইরে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কোথায়? তুই নিশ্চয়ই ভয় পেয়েছিস। না মা, ভয় তো পাইনি। কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আমার মাকে যদি বলি যে মা এই ঘটনা, তো মা তো আর ইলিশ মাছ ফেলে দেবে।
পরে যাক আমার রান্না টান্না করছে, আমি আজকে কিছু মাছ মানে খুব চিন্তা করে মাছ খেলাম, কিন্তু পেটে আর কোনো খারাপ হয়নি বা কোনো কিছু হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনার পরে আমার খুব ভয় লাগে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি একজন বলছেন যে মেডিকেলের স্টোরি আছে কিভাবে পাঠাবো। আমাদের স্টোরি পাঠানোর কথা আমরা সবসময় বলি, আজকেও বলছি কয়েকবার, আরো একবার শোনেন। আপনি ঘটনাটা লিখে ফেলবেন, তারপর আমাকে ইমেল করে দিবেন। এখন যদি বলেন যে কিভাবে লিখবো, আপনি ইমেল আপনার অ্যাকাউন্ট থেকে কম্পোজ করতে পারেন সেখানে গিয়ে সরাসরি, অথবা আপনি একটা ওয়ার্ড ফাইলে কম্পোজ করে সেটাও অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে। আর এরপর যদি সমস্যা হয় তাহলে জাস্ট ইউটিউবে গিয়ে আপনি দেখতেও পারেন যে মেইল কিভাবে করতে হয়, কোনো সমস্যা নাই সেটাতে। জাস্ট আমাকে ইমেল করলেই হবে ঘটনাটা। আর চলে যাব আমরা একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with রাইট, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আর এখন চলছে ভূত FM। ঘড়িতে সময় রাত 1:17। আর আমার সঙ্গে একজন নতুন অতিথি এই মুহূর্তে আমাকে জয়েন করছেন। আমি চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সাইফুল ইসলাম। আমি ঘটনাটা হচ্ছে 2008 সালের প্রথম দিকে আমি আমার দ্বিতীয় উপন্যাস লেখার সময় আমি বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, আমার মামা বাড়িতে। তো সেখানে প্রথম দিন রাত্রেবেলা যখন আমি লিখতে বসলাম, তো রাত্রে মার্চের সময়টা সাধারণত একটু ঝিঝি পোকা অনেক ডাকে, অথবা মফস্বলে একটু প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে শিয়াল ডাকে, তারপরে অন্যান্য পোকার মতো অনেক শব্দ হয়। তো আমার মামা বাড়িটা হচ্ছে টিনের, ডুপ্লেক্স বাড়ি, টিনের কাঠের ঘর। তো আমি যেই রুমটাতে বসতাম সেই রুমটাতে হচ্ছে বাইরের দিকটাতে একটা জানালা আছে, টেবিলের পাশে আমি বসতাম রাত্রেবেলা লিখতে। তো প্রথম দিন রাত্রেবেলা ঠিক 12টার সময় ঝিঝি পোকা ডাকছে, প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকছে, শিয়ালের শব্দ। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, একদম চুপ, কোয়াইট। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কর্কশ শব্দে একটা পাখি ডেকে উঠলো, অনেকক্ষণ ধরে ডাকলো পাখিটা, খুবই কর্কশ শব্দটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। কিন্তু তখন ব্যাপারটাকে ওইভাবে গুরুত্ব দিলাম না, ঠিক আছে এটা তো হতেই পারে, মফস্বলে একটা। তো কিছুক্ষণ থাকার পরে আবার সিচুয়েশনটা ইজ আউট করলো, একই রকম ঝিঝি পোকার ডাক, তারপর অন্যান্য শব্দটা শিয়ালের ডাক শুনতে পেলাম। তো সেদিন রাত্রেবেলা এই জিনিসটাকে নোটিস করলাম না। দ্বিতীয় দিন যখন আমি আমার গল্পটা লিখতে বসলাম, ওই গল্পের একটা সিকোয়েন্স ছিল এরকম যে একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় পুরো পরিবার মারা যায়, গাড়ির ভেতরে যারা থাকে পুরো পরিবার মারা যায়। ওই সিকোয়েন্সটা আমি যখন রাত্রেবেলা লিখতে বসলাম, আমি সম্পূর্ণ মশগুল হয়ে এই সিকোয়েন্সটা লিখছি। তো আগে রাতে যেহেতু মানে কোন বিদ্যুৎ চলে যায়নি, তো আমি ওইভাবে তৈরি ছিলাম না। ওই রাতে যখন আমি ঘটনাটা লিখছি, গাড়ির সাথে ধাক্কা লেগেছে, মানে একটা পরিবার সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এরকম একটা সিকোয়েন্স লিখছি। ঠিক সেই সময়টাই যে ঝিঝি পোকার শব্দ, অন্যান্য শিয়ালের শব্দ, যে শব্দগুলো সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল, সাথে সাথে কারেন্ট চলে গেল। আমার হাতের কাছে ম্যাচ রেখেছিলাম, আমি মোম রেখেছিলাম। আমি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে পাখির যে ডাকটা শোনার সাথে সাথে আমার সম্পূর্ণ গায়ে কাঁটা দিয়ে উঠলো, এবং আমি তখন মানে কিছুক্ষণের জন্য হলে স্টান্ড হয়েছিলাম। আচ্ছা, তারপর যখন আমি ম্যাচটাকে ধরলাম লাইট করার জন্য, ক্যান্ডেলটা, আমার হাত থেকে ম্যাচটা পড়ে গেল, এবং তৎক্ষণাৎ আমার জানালা থেকে আমি শুনতে পেলাম একটা রোর শব্দ। আসলে ইউজুয়ালি কোনো প্রাণী এইভাবে গড় গড় করে শব্দ করে না, যেটা আমি শুনতে পেলাম। তো ওটা শুনতে পেয়ে আমি আরো ভয় পেয়ে আমার মেরুদণ্ডে দিয়ে একটা শীতল মানে একটা বয়ে যাওয়ার পরে তখন আমি করলাম কি, মানে তাড়াহুড়ো করে মাটি থেকে ম্যাচটা কুড়াতে চেষ্টা করলাম। করার পরে কিছুক্ষণ পরে পাখির ডাকটাও বন্ধ হয়ে গেল, ইলেকট্রিসিটিও চলে আসার পরে আমি আশেপাশে সম্পূর্ণ ঘুরে দেখলাম, কিন্তু আসলে কোনো কিছু আমি পেলাম না।
পরের দিন ওখানে আমি এই ব্যাপারটাকে আর ওইভাবে গুরুত্ব দিলাম না, এটা হতেই পারে কোইন্সিডেন্স, একটা এরকম হতেই পারে, ইলেকট্রিসিটি চলে যাবে, এরকম একটা শব্দ শুনবো, তো এটা হতেই পারে। তো এটাকে ওইভাবে গুরুত্ব না দিয়ে পরের দিন ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা হচ্ছিল, খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। তো পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। তোমার কাজিনরা যারা ছিল, মামা মামি, তারা বললো যে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় যাই, তোমরা অনুষ্ঠানটা দেখতে যাও। ওদের সাথে আমি গেলাম, আমাদের সাথে শুধু একটা টর্চ, মোটামুটি জ্যোৎস্না আছে আর আমরা 4 জন আছি সাথে। তো চিন্তা করলাম যে ঠিক আছে সমস্যা নেই, একটা টর্চই হবে। আমার ফোন নিয়ে আমরা স্কুলে গেলাম। স্কুলটা হচ্ছে আমাদের মামা বাড়ি থেকে মোটামুটি 150-200 গজ মাঝখান থেকে দেখা যায়, কিন্তু রাস্তা দিয়ে যেতে হলে পরে আমাদের মামা বাড়ি থেকে মামার ঘর থেকে মোটামুটি 50 গজের মতো হেঁটে তারপরে ইটের রাস্তা বিছানো আছে, একটা ইটের রাস্তায় উঠতে হয়। ইটের রাস্তায় উঠে স্কুলে যাওয়ার সময় প্রথমে ডান দিকে মোড় নিতে হয়, মোড় নিয়ে তারপরে কিছু দূর যাওয়ার পরে স্কুলটা। তো ওই দিন অনেক লম্বা সময় ধরে অনুষ্ঠান চলছে, রাত তখন 11:30 বাজে। আমার খুব বোরিং লাগছিল, এই জন্য আমি আমার কাজিনদেরকে বললাম যে ঠিক আছে তোমরা অনুষ্ঠান দেখো, আমি চলে যাই। ওরা বললো যে ঠিক আছে আর কিছুক্ষণ থাকো না, দেখি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখি যে 11:55 বেজে গেছে, আমার আর একদমই ভাল লাগছিল না। তো আমি বললাম যে ঠিক আছে আমি চলে যাই, তোমরা আসো, টর্চ লাইটটা তোমরা রেখে দাও, আমার টর্চ লাইট দরকার নেই, আমার কাছে মোবাইল আছে আর বাইরে তো জ্যোৎস্না আছে, কোনো সমস্যা হবে না। তো আমি ঠিক যখনই রাস্তায় উঠলাম স্কুলের কম্পার্টমেন্ট ছেড়ে, ইলেকট্রিসিটি চলে গেল। ঝিঝি পোকা যে শব্দ করছিল, আমি 2-3 পা হাঁটার পরেই ঝিঝি পোকার সম্পূর্ণ শব্দ বন্ধ হয়ে গেল। আশেপাশে কোনো শব্দ নাই, মাইক বন্ধ, ইলেকট্রিসিটি চলে গেছে, সম্পূর্ণ নিস্তব্ধ একটা পরিবেশ। হঠাৎ করে সেই পাখিটা আবার ডেকে উঠলো। জ্যোৎস্না ছিল, কিন্তু সাডেনলি আমি পুরো ব্লাইন্ড হয়ে গেলাম, আমি চোখের সামনে কিছু দেখতে পাচ্ছিলাম না। একটা পা ফেলে যে যাব সেই উপায় পর্যন্ত আমার ছিল না। আমি খুব আস্তে আস্তে পা মেপে সামনের দিকে আগানো শুরু করলাম, কারণ যেহেতু পরিচিত রাস্তা আমি চলে যেতে পারবো এই মনে করে। মোবাইলে ব্যাটারি এত লো ছিল যে মোবাইলটাও এলো বন্ধ হয়ে। মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তো রাস্তা চিনি, আস্তে আস্তে আগাই। আমি হাঁটছি অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পরে আমার মনে হলো কি ব্যাপার, আমার মামা বাড়ির ওই রাস্তাটা পর্যন্ত যেতে তো আমার এতক্ষণ লাগার কথা না। তো কিছুটা খটকা লাগলো মনে ভিতরে, আছে এতক্ষণ লাগবে কেন? আমি আসলে কিছুই দেখতে পাচ্ছি না, আমার আশেপাশে ডানে বামে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ করে আমার কাছে একটু ভয় লাগলো, শরীরের ভেতরে কেমন জানি গা ছমছম করে উঠলো। তো আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। যখনই আয়াতুল কুরসির মাঝামাঝি পর্যায়ে এসেছি, আমি কোন একটা গাছের সাথে প্রচন্ড জোরে বাড়ি খেয়ে কপালে হাত দিয়ে বসে পড়বো, বসে না পড়ে দাঁড়ায় ভালোভাবে আয়াতুল কুরসিটা তখন একটু স্পিডে পড়া শুরু করলাম। তো দেখলাম যে আমি আসলে যেখানটা দাঁড়িয়ে আছি সামনে একটা কবরস্থান, ভেতরে দেখা যাচ্ছিল না কবরস্থানে কয়টা কবর আছে, আর কয়েকটা বাঁশ ঝাড় আছে। রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে একটা বাঁশ, নিচের দিকে থাকে, ওই বাঁশটার সাথে আমি ধাক্কা খেয়েছি। তো আমি বললাম যে না, মামা বাড়ির এই রাস্তায় তো বাঁশ থাকার কথা না, বাঁশ গাছ থাকার কথা না, রাস্তাটা তো নিট এন্ড ক্লিন, দুই পাশে গাছ আছে ঠিক আছে, কিন্তু এরকম কোনো কিছু তো নেই। তো আমি আয়াতুল কুরসি পড়ছি, তারপরে পিছনে ফিরে তাকানোর পরে দেখি যে ওই যে দূরে পিছনে আমি আমার মামা বাড়ির যে ঢোকার এন্ট্রিয়েন্সটা সেটা ফেলে এসেছি। ওই এই জায়গাটা আসার জন্য ওই এন্ট্রিয়েন্স থেকে তীক্ষ্ণ একটা বাঁক নিতে হয় ডান দিকে। আমি যে এত দূর এসেছি, এই পর্যন্ত এসেছি, আমি একটাবারের জন্য বুঝতেও পারিনি যে আমি ডান দিকে বাঁক নিয়ে এই জায়গাটা পর্যন্ত এসেছি। পরিবেশটা খুব থমথমে হয়ে গেছিল, সেটা আপনি খেয়াল করেছিলেন যে জ্যোৎস্না ছিল, জ্যোৎস্না নেই, শব্দ নেই, পাখির ডাকটা কন্টিনিউ চলছে, ঝিঝি পোকা ডাকছে না, শিয়াল ডাকছে না, সম্পূর্ণ একটা অদ্ভুত পরিবেশ। তো আমি যখন আয়াতুল কুরসি পড়ছিলাম ঠিক তখনই গিয়ে আমি ওই বাঁশের সাথে বাড়িটা খেলাম। বাড়ি খাওয়ার পরে তারপরে যখন আমি পেছনে ফিরে তাকালাম, তখন আপনি বুঝতে পারলেন অনেক দূর চলে এসেছি, এবং তখন জ্যোৎস্নাটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ জ্যোৎস্না আবার আলো দিচ্ছে।
তো তখন মনে হলো এরকম একটা কোইন্সিডেন্স হতেই পারে, জ্যোৎস্না তো মেঘের আড়ালে থেকেই যেতে পারে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু পাখি ডেকেই চলেছে, এবং ওই দিনই আমি অনেক লম্বা সময় ধরে পাখিটাকে ডাকতে শুনছি। তো আমি ঘুরে যখন আবার পেছনের দিকে আসতে থাকলাম, আমি শুনলাম ওই যে আগের রাতে যে শব্দটা শুনেছি, কেমন একটা শব্দ, সেটা আমার পেছন পেছন আসতেছে। তো আমি করলাম কি, নিজেকে আরো শান্ত করলাম, আরো শান্ত করে একদম ভয় পাওয়ার কোনো ভাব নিজের মধ্যে তৈরি করলাম না। খুব শান্তভাবে যে গতিতে আমি ওই পর্যন্ত গিয়েছিলাম, তার থেকে দ্রুত গতিতে, মানে আস্তে আর কি, মন্থর গতিতে আবার বাড়ির দিকে ফিরতে শুরু করলাম। আমি কিন্তু আয়াতুল কুরসি কন্টিনিউসলি পড়ছি। যখনই একবার শেষ করছি, শেষ করে আরেকটা শুরু করার মাঝখানে ওই শব্দটা মনে হচ্ছিল আমার কানের কাছে চলে এসছে, কান পর্যন্ত চলে এসছে। আবার যখন শুরু করতেছি আবার পিছনে চলে যাচ্ছে। এইভাবে করে আমি যখন আস্তে 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 আমার মামা বাড়ি পৌঁছানোর পরে যখনই দরজাটা ধাক্কা দিলাম, ঠিক তখন ইলেকট্রিসিটি চলে আসলো। শব্দ, ঝিঝি পোকা ডাকছে, শিয়াল ডাকছে, মাইকের শব্দ, মাইকে আবার শব্দ হচ্ছে। তো সবকিছু অ্যাজ ইউজুয়াল। তো তারপর আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে আমার কাজিনরা তারপর ওরা চলে এসছে ততক্ষণে। তো চলে আসার পরে বললাম যে আসলে এরকম এরকম একটা ঘটনা হয়েছে, আসলে অতদূর পর্যন্ত আমি চলে গিয়েছিলাম। তো এই শব্দটা আমার মানে এই কথাটা আমার মামি ঘুমিয়েছিল, কিন্তু সে উঠে গিয়েছিল। আমরা ঘরে ঢুকেছি শব্দ পেয়ে, সে দৌড়ে এসছে আমাকে, এই দৌড়ে এসে জড়ায় ধরলো। বললো যে তোমার কোনো ক্ষতি হয় না তো, কোনো অসুবিধা হয় না? তো আমি বললাম না। তো সে আমার জন্য পরা পানি নিয়ে আসলো, যে মফস্বলে যে জিনিসটা হয়। তো আমি খাইলাম, তাকে অন্তত পক্ষে শান্ত করার জন্য খাইলাম। খাওয়ার পরে বললাম যে আসলে ওইখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো উনি বললেন যে না, এখন আর কোনো কথা নেই, এখন আজকে লিখতেও বসো না, আজকে ঘুমায় যাও। তো আমি চিন্তা করলাম ধুর কি করবো, সমস্যা নেই। তো আমি আমার লেখাটা রাত্রবেলা লিখলাম। লিখে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি আমাকে বললেন, কিছুদিন আগে ওই জায়গাটাতে দুটা মেয়েকে কবর দেওয়া হয়েছে। মেয়ে দুটোর সম্পূর্ণ অপমৃত্যু হয়েছিল। তারা প্রথমবার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়াতে যাওয়ার সময় ওইখানে যে যেতে হয় সম্পূর্ণ নৌকা করে, মানে একদম রুট এলাকায়, খুবই ট্রান্সপোর্টেশন খুবই বাজে অবস্থা। তো নৌকায় করে যেতে হয়। লঞ্চ থেকে নেমে তারা নৌকায় করে যখন তাদের বাড়ির ওই ঘাটে উঠছিল, তখন দুইজন একসাথে ওই নদীতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওইখানে তারা প্রায় 7 দিন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিজেদের উদ্যোগে জাল দিয়ে সম্পূর্ণ নদীটা চষে বেড়াইছে। কোনো জায়গায় তাদের বডি পর্যন্ত পা নাই। না পাওয়ার ফলে তো মোটামুটি মানুষজন যখন হাল ছেড়ে দিয়েছেন, আর পাওয়া সম্ভব না। ঠিক 7 দিন পরে ঠিক একই জায়গা থেকে মেয়ে দুটো ডেড বডি ভেসে উঠছে। মেয়ে দুটো ডেড বডি ভেসে ওঠার পরে ওদেরকে নিয়ে এসে ওইখানে কবর দেওয়া হয়েছে। ওইখানে কবর দেওয়ার পর থেকে আসলে খুব বিচিত্র ধরনের জিনিস ওইখানে ঘটতে থাকে, এবং দেখা গেছে যে এরকম একটা ঘটনা আমার মাতো ভাই নিজে দেখেছে, এবং এলাকার অনেকেই দেখেছে, যে একটা গরু দিনের বেলা, দুপুর বেলা গরুকে উল্টো করে ঘাড় মোটকে ধানের জমির ভেতরে ঢুকায় রাখছে। সুতরাং ওইটা নিয়ে সবার মানে একটা ভয় ছিল সবসময়। তো তারপরে আপনি আসার পরে এই যে আপনার মামি আপনাকে মানে পড়া পানি খেতে দিলেন, তারপরে আপনি ওই গ্রামে আরো তো সময় ছিলেন বোধহয়, কিন্তু আর কোনো সমস্যা হয়নি? না, আসলে আমি পরের দিন এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটা আসলে দিনের বেলাও গা ছমছমে একটা পরিবেশ থাকে ওইখানে। আচ্ছা, আপনি গিয়েছিলেন ওই জায়গায়? আমি আবার এক্সপ্লোর করার জন্য গিয়েছিলাম। দিনের বেলায় গিয়েছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে দিনের বেলা তো গা ছমছমে একটা পরিবেশ। পাখির ডাকটা কেমন ছিল? পরিচিত কোনো পাখির ডাক? না, একদমই আননোন, একদমই আননোন। এইটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিন্তু যে সমস্ত কিছু নীরব হয়ে যায়, যে শেয়ালের ডাক শোনা যায় গ্রামে, খুবই ন্যাচারাল, এবং ঝিঝি পোকার ডাক শোনা যায় আপনি বলছিলেন, হঠাৎ করে সব বন্ধ হয়ে গিয়ে একটা পাখির ডাক শোনা যাচ্ছে। এই জিনিসটা চিন্তা করলেই আসলে গাটা কেমন ছমছম করে ওঠে, রাইট? কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে পারছি না, আমাদের আরেকজন অতিথি আছেন, সুতরাং আমরা টেক্সট না পড়ে আমাদের সবগুলো ঘটনা নিতে হবে, সেজন্য আমরা ট্রাই করছি, এবং আমাদের যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম, আমি ঢাকার উত্তরা থেকে আসছি। জি, শুনি আপনার ঘটনা। জি, এই ঘটনাটা হচ্ছে 2005 সালের ঘটনা। জি। তখন আমি আমার 2 খালা, আমার ছোট খালার শ্বশুর বাড়িতে আমরা যাচ্ছিলাম, আমি, আমার মা, আমার ওই খালা এবং আমার কাজিন। তো
আমরা রাতের বেলা রওনা হয়েছিলাম। তো বাস যখন যখন রাত 1টার মতো বাজে, তখন বাস যমুনা ব্রিজে প্রবেশ করে মাত্র। তো যখন বাস প্রবেশ করে ধীরে ধীরে বাসের গতি যখন বাড়তে থাকে, তো আমি নদীর দিকে তাকাই। আমার বাম পাশে জানলা ছিল, তো আমি নদী দেখার জন্য বাম পাশে তাকাই। তো আমার কাছে মনে হলো যে কোনো একজন লম্বা মতো কেউ আনুমানিক 100 মিটার দূরে, ঠিক আমার বাম পাশে আনুমানিক 100 মিটার দূরে খুবই লম্বা মতো কেউ দাঁড়িয়ে আছে। তো আমার কাছে মনে হলো যে হয়তোবা আমি ভুল কিছু দেখছি, বাসের ভেতরে লাইট জ্বলছিল, হয়তো ভেতরের কোনো কিছুর রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। জানলা তখন বন্ধ ছিল। তো আমি আসলে যা দেখি তা কি সত্যি কিনা আমি ওটা দেখার জন্য জানলাটা খুলে দিই। তো আমি তখন স্পষ্টভাবে দেখতে পাই যে একজন মহিলা, সে অস্বাভাবিকভাবে লম্বা, প্রায় 2 তলা সমান লম্বা হবে, আমার কাছে তাই মনে হলো। তো তার গায়ের রং ছিল কুচকুচে কালো, এবং তার হাত দুটা ছিল পায়ের পাতা পর্যন্ত লম্বা, এবং সে একটা সাদা শাড়ি পরেছিল যেখানে লাল বর্ডার ছিল, এরকম আমি দেখতে পেলাম। এবং সে সোজাসুজি হাঁটছে, কিন্তু আমার দিকে সে তার ডান পাশে অর্থাৎ আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে তাই মনে হলো। তো এবং সে বাসের গতি যখন ধীরে ধীরে বাড়ছে, সেও বাসের সাথে সাথে হেঁটে যাচ্ছে, এবং সে আমার দিকে তাকিয়ে ছিল কন্টিনিউয়াসলি, এবং বাস যাচ্ছে, সে বাসের সাথে সাথে যাচ্ছে। তো বাস পূর্ণ গতিতে যখন যাচ্ছিল, তখনও তার হাঁটার দেখে আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, এবং বাস যখন একদম সঙ্গে সঙ্গে যাচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে যাচ্ছিল, তাই মনে হলো আমার কাছে। এবং আপনি কতক্ষণ পর্যন্ত দেখেছেন তাকে? এটা প্রায় 5 মিনিটের মতো লাগে যমুনা ব্রিজটা পার হতে। তো ততক্ষণ আমি তাকিয়েছিলাম এবং তাকে দেখতে পাচ্ছি। পুরো সময় আপনি দেখেছেন? জি। এবং যমুনা ব্রিজ পার হওয়ার পরে তাকে আর দেখেননি? যখন ব্রিজটা পার হয়ে গেল, তখন আমি দেখলাম অনেক খুঁজেন, এরকম কিছু আমি আর দেখতে পেলাম। এবং আপনি শিওর যেটা কোনো রিফ্লেকশন না, এবং আপনি সামনে দেখতে পাচ্ছেন? আমি স্পষ্টভাবে দেখেছিলাম। এই ঘটনাটা 11 বছর হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় যেন আমি সেদিনই দেখেছি। থ্যাংক ইউ। আমি জানি যে এই মুহূর্তে হয়তো কেউ না কেউ হয়তো শুনছেন, মানে যিনি রেগুলার যমুনা ব্রিজের ওপর দিয়ে যেতে হয় বা কোনো না কোনো সময় এই ব্রিজটা ব্যবহার করেছেন, এবং এই মুহূর্তে এমনও হতে পারে যে কেউ একজন হয়তো আমাদেরই কোনো লিসনার হয়তো সেই ব্রিজটা এই মুহূর্তে ক্রস করছেন বা কিছুক্ষণ পরে ক্রস করবেন, বা এরকম কিছু একটা। তো ব্যাপারটা আজকে তিনি না তাকিয়ে আর পারবেন না, এরকম একটা ব্যাপার মানে হয়ে যায়। আমরা এখন যে দুটো ঘটনা শুনলাম, সেই ঘটনার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে একটা তো ব্রিজের ঘটনা, যেটা আমাদের খুব পরিচিত ব্রিজ, সেটা কিরকম অস্বাভাবিক হয়ে ওঠে। আর একটা আমাদেরকে যেটা সাইফুল ভাই বলছিলেন, খুবই অদ্ভুত একটা ব্যাপার, যে হঠাৎ করেই মানে বোঝা যায় যে কিছু একটা ঘটবে, হঠাৎ করে চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, এবং চেনা পরিবেশ অচেনা লাগে, জ্যোৎস্না মানে চাঁদ মেঘে ঢেকে যায়, শব্দ মানে একদম পুরোপুরি নিস্তব্ধ একটা জায়গা, এবং সেখানে শোনা যায় অচেনা একটা পাখির ডাক। মানে জিনিসটা ভাবলেও আসলে আমার এখানে বসেই কিন্তু আসলে ভাইয়া গা ছমছম করছে। চমৎকার। আমরা দেখতে পাচ্ছি রিশাদ আমাকে ময়মনসিং থেকে এসএমএস করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাফি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি অমি এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সাগর, আজকে প্রথম তিনি অ্যাপ দিয়ে শুনছেন, সেটা লিখেছেন। এবার এছাড়া রোমিও রিজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শুভ, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন যে 11 তারিখে পরীক্ষার রেজাল্ট বের হবে, তো দোয়া করতে বলছেন। যাদেরই রেজাল্ট বের হবে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক 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 শুভকামনা এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য। অগ্রিম শুভেচ্ছা থাকলো যাদের রেজাল্ট বের হবে প্রত্যেকের জন্য। শাহিন আমাদের এসএমএস করেছেন সোনিয়া চিটাগাং থেকে, বাবু মিরপুর থেকে এসএমএস করেছেন, এছাড়া এসএমএস করেছেন আনিস খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি এখন একটা বনে আছেন, এবং সেখান থেকে তিনি আমাদেরকে শুনছেন। চমৎকার কিন্তু। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি রাজীব এবং লোপা এসএমএস করেছেন রামপুরা থেকে, এবং ফার্স্ট স্টোরি ফরেন স্টোরিজ যেটা ছিল সেটা হচ্ছে অনেক ভালো লেগেছে তার কাছে। শুভ গোপালগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি মুনিরা আজম মুক্তা বয়রা থেকে
থেকে, অভিজিৎ ভট্টাচার্য আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, তারিন SMS করেছেন, লাস্ট স্টোরিটা ভালো লেগেছে জানিয়েছেন। তিমাত আমাদের SMS করেছেন আমাদেরকে, রাহিব, এছাড়াও শুভ আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, আমাদের নাম লেখেননি, আমাদেরকে SMS করেছেন ফুয়াদ উত্তরা থেকে, এবং আরো অনেকেই আমাদের SMS করছেন। আমরা মানে সেজন্য অনেক ধন্য মনে করি যারা আপনাদের যারা আমাদের SMS করেন তারা, এবং যারা অনেকেই ফেসবুকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা সঙ্গে আছেন বলে আমরা আসলে প্রেরণা পাই এবং আমাদের এই সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পাই। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে, সেটা শুনে তারপরে আমরা আসবো, এবং সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো কাসিম ভাই, আমি ইটালি থেকে বলছি। আপনি কেমন আছেন? যদিও জানি আপনি সবসময় ভালোর তলেই থাকেন, তারপরেও জিজ্ঞাসা করলাম। আমার ঘটনা প্রচুর আছে, তার মধ্যে আমার বাড়িতে ঘিরেই আছে 3-4 মাস ধরে বিভিন্ন ঘটনা ঘটছে। যাই হোক, সেই ঘটনা আমি পরে বলবো। আপাতত বলি আমার এক বন্ধুর বাড়ির ঘটনা। ওর বাড়ি যখন তৈরি করা হয়, তার আগে ওর বাড়ি তৈরি করার সময় কিছুটা জমি এক্সট্রা ওরা কেনে, পাশের বাড়ির কিছুটা জমি এক্সট্রা ওরা কিনে নেয়। সেই জমিতে ওরা বাড়ি করে এবং বাড়িটা খুব সুন্দর করে করে। কিন্তু বাড়িতে কিছুদিন থাকার পর থেকে ওরা ফিল করে যে কেউ ওদের পিছন পিছন হাঁটছে, অথবা কেউ কাঁধে হাত রাখছে। ওরা সেগুলোকে পাত্তা দিত না। কিন্তু হঠাৎ করে আমার বন্ধু একদিন দেখতে পায় ওদের জানালার যে একটা সেট থাকে, তার সেই সেটের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ও অতটা পাত্তা দেয় না, ভাবে যে ঘুমের ঘোরে হয়তো রাতে ভুল দেখছে। পরের দিন ওর মা বাবাকে বলে যে হ্যালুসিনেশন হচ্ছে অথবা মনের ভুল, দিয়ে ওরা কাটিয়ে দেয়। কিছুদিন পরে ওই বন্ধু আমার এবং ওর দিদি ওদের উঠোনে কথা বলছিল, ঘুরছিল। হঠাৎ করে ওরা দেখলো যে ওদের সেই জানালার সেটের ওপর একটা লোক হাঁটছে, এবং কিছুক্ষণ পর হঠাৎ সে ঝাঁপ দিয়ে পরে সে আবার সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। তখন তারা বুঝতে পারলো যে এই বাড়িতে কিছু না কিছু আছে। এরপরে তারা ইনভেস্টিগেশন করতে থাকলো। তখন জানতে পারলো যে বাড়ির জায়গাটা ওরা কিনেছিল এক্সট্রা, সেই জায়গাটা একজন গলায় দড়ি দিয়েছিল, এবং সেই যে দড়িটা সেখানেই ফেলে রাখে, সেটা তোলা হয় না, পরে সেটা মাটির সাথে মিশে যায়, তার আত্মাটাও সেখানে থেকে যায়। তো আমার বন্ধু প্রায় দেখে, আমার বন্ধু এবং আন্টি দুজনে বসে টিভি দেখছিলেন। হঠাৎ দেখলেন যে সিঁড়ি দিয়ে একজন উঠে এসে সোজা উপর ঘরে চলে গেল। কাউকে কোনো ডিস্টার্ব করে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে তার আমার বন্ধুর প্রতি একটু নজর দিচ্ছে। যেমন বলা যায় যে আমার বন্ধুর ঘরে লাইট কেটে যায়, 2 দিন অন্তর অন্তর লাইট লাগানো যায় না। তারপরে আসল কথা এখন যেটা পুরোহিত মশাইরা বলছেন যে উনি আইবুড়ো অবস্থাতে মারা গেছেন, তো ওনার নজর আমার বন্ধুর প্রতি এখন পড়েছে। তো ওরা এখন খুবই চিন্তায় আছে। আপনারা প্রে করবেন যাতে ওর সব সমস্যা কেটে যায়। ভালো থাকবেন। আমার কাছে আরো স্টোরি আছে, যদি আপনারা এটা পছন্দ করেন তো পরে আবার পাঠাবেন। বাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবসময় থাকি আপনাদের ঘটনার অপেক্ষায়, আপনাদের ঘটনা পাঠানোর অপেক্ষায়। আমি দেখতে পাচ্ছি যে পাখি নিয়ে আরো একটা ঘটনা রয়েছে। রায়হান কায়সার আমাদের ফুর্তির পেজে লিখেছেন, এবং পাঠিয়ে দিন আপনার ঘটনা। রহমান আমাদের লিখেছেন আজকে ভূত এফএম শুরুর আগেই শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তার কাছে। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফুর্তিতে SMS করে কিভাবে লিখেছেন মন। আপনি মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। তারেক খান আমাদের লিখেছেন সিরাজগঞ্জ থেকে, তিনি লিখেছেন এটা ফেসবুকে। ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন।
আমাদের সাথে এছাড়াও দেখতে পাচ্ছি আছেন আমাদের যারা শোনেন তারা আমাদের চাইতে আরো অনেক বেশি এগিয়ে, এবং আগামী সপ্তাহে যে 13 তারিখ, এটা আমি বেশ কয়েক সপ্তাহ ধরে ভাবছি এবং দেখছি আমার শুধু আমি না, আপনারাও ভাবছেন এবং সেটা লিখেই দিয়েছেন, এবং 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 আমার যেটা মনে হয় যে 13 তারিখ শুক্রবার পড়লে অনেকেই অনেক কথা বলেন, সত্যি মিথ্যা চাইতে সবাই যেটা বলেন সেটা হচ্ছে এগুলো কুসংস্কার। তো মানে সেই ব্যাপারটা নিয়ে আমরা মানে আপনাদের মতামত বিভিন্ন সময় চেয়েছি এবং আপনারা সেই রকম ভাবে মতামত দিয়েছেন। এছাড়া দেখতে পাচ্ছি যে এটা আমাদের কাছে এই মুহূর্তে দেখছি যে মঈনুদ্দিন জনি আমাদের একটা ছবি পোস্ট করেছেন, সেই জন্য এতগুলো কথা বললাম। এবং থ্যাংক ইউ, আপনি মনে রেখেছেন। আবির হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, রেশমা ইসলাম সহ আরো অনেকে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা আমাদের হরর ক্লাব মেম্বারের সদস্যরা রয়েছেন তারা অবশ্যই রেগুলার আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, যে কি করছেন, কি প্ল্যান আপনাদের, সেগুলো আমাদের একটু জানাবেন প্লিজ। আর আমরা চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম পরশ, মিরপুর 1 থেকে এসেছি। আচ্ছা, কি ঘটনা আপনার একটু শুনি আমরা। আমার বাসাটা হচ্ছে মিরপুর মাজার রোডে। তো ওই বাসাটার মধ্যে আর কি অনেকের সাথে অনেক কাহিনী আর কি ঘটছে মাঝে মধ্যে। পোড়া গার্মেন্টস নামে একটা গার্মেন্ট ছিল এখানে, যে অনেক আগে আর কি, নাম বলা যাবে না কোনো কিছু। ঠিক আছে, আগুন লাগছিল। তো আগুন লাগার পর অনেক মানুষ ওইখানে মারা গেছে আর কি। তো মারা যাওয়ার পরে তো ওই ওদিক দিয়ে আর কি যাতায়াতের জন্য আমার বাড়ির সাইড দিয়ে আর কি একটা রাস্তা ছিল, আর আমার বাড়ির 3 দিক দিয়ে ঘুরানো আর কি একটা সুয়ারেজ লাইনের রোড আছে। তো ওইখান দিয়ে আর কি প্রায় সময় মানুষের আর কি মানে জিনিস মানে খারাপ করতো। তো একটা কোড়াই গাছ ছিল ওই মোচরটার 3 রাস্তার মোচরটা আর কি, যে ওই গার্মেন্টসটার ওই সাইড দিয়ে যে আসার যে একটা রোড ছিল, তো ওদিক দিয়ে আর কি আমার বাসার ভাড়াটিয়া আর কি একটা ছোট বাচ্চা নিয়ে আসতেছিল আর কি রাতে। তো আসার টাইমে পিছন থেকে আর কি খামচি মারছে। তো মারার পরে ওই বাচ্চাটা সাথে সাথে আর কি বাসায় আনার সাথে সাথে দেখছে যে আর কি হাড়টার বের হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। তো বাচ্চাটা সাথে সাথেই মারা গেছে। তো আমার বাসায় আর কি আপনার বাসায় এই ধরনের প্রবলেম আছে? এরকম প্রবলেম, এই ধরনের প্রবলেম হয়? হ্যাঁ, এরকম প্রবলেম গুলো ঘটছে মানে এক একজনের সাথেই। তো কিছু সংখ্যক আম গাছ ছিল বড় বড়, তো গাছগুলা আর কি ভালো না আর কি, পরবর্তীতে কাটা হয়েছে গাছগুলাতে আর কি। পরে আমার বাসার আর কি 3য় তলায় আর কি একটা ভাড়াটিয়া দিছিলাম, আমরা দোতলায় থাকতাম। তো দোতলায় 3য় তলায় একটা ভাড়াটা দিচ্ছে, উনি মাজারের সামনে আর কি ওই যে আপনার মজমা টজমা করে এরকম ধরনের একটা লোক ছিল। তো উনি হাতের কিছু বেশ ছিল আর কি, উনি মোমবাতি জ্বালিয়ে আর কি মাজার বানাইতো ঘরের মধ্যে, বা এরকম বড় ধরনের কিছু কিছু করতো। তো ঘরের মধ্যে এরকম করতো। তো উনি একদিন একটা মাথার খুলি আর একটা হাতের হার নিয়ে আইছে বড়। তো আনার পরে ওইটা দিয়ে আর কি বাচ্চা পোলাপানদের বা সবাইকে ভয় দেখাতো, ওইটা দিয়ে নাকি উনি মজমা করতো। তো ওই মাথার খুলিটা ওনার বাচ্চা একদিন খেলতে নিয়ে জন্য বের করছে, তো হাত থেকে পড়ে। সেটা বুঝলাম, কিন্তু আপনার বাসায় প্রবলেমটা কি ছিল, যে এরকম হতো কেন ওই এলাকা? ওই এলাকাটা একটু আর কি আসলে এমনি একটু খারাপ টাইপের, মানে আশেপাশে যে বাড়ি ঘরগুলো ছিল ওরা বড় বড় ওয়াল করতো, কিন্তু ওয়ালগুলো বেশি দিন লাস্টিং করতো না। আচ্ছা, হাত থেকে পড়ে কি হলো যেটা বলছিলেন? ওইটা মানে ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার পরে ওই ওনার বাচ্চা আর কি ভয়ে, ওই যে বাবা আসলে বকা দিবে, তো ভয় আর কি জানালা দিয়ে পাশে ফালাই দিছে চিপার মধ্যে। তো ফালাই দেওয়ার পরে আমাদের বাসাটা আর কি 2টা পজিশনে মানে পাশাপাশি ছিল, আমার নানুর বাসা আর আমাদের বাসাটা পাশাপাশি ছিল। তো মাঝখানে একটা দেওয়াল ছিল, তো দেওয়ালের চিপা দিয়ে আর কি ওই মাথার অর্ধেক মানে সাইডটা ভিতরে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পরে মাঝে মধ্যে আর কি রাতে কান্নার আওয়াজ পাওয়া যেত, একটা বয়স্ক মহিলার কান্নার আওয়াজ পাওয়া যেত। কি ধরেন ভাইয়া 50-60 বছরের মহিলাদের বয়স কণ্ঠ যেরকম থাকতে পারে আর কি বয়স্ক, তো এরকম আর কি ভয়েস শোনা যেত। তো একদিন আমার আম্মু বলতেছে যে এরকম এরকম রাতে এরকম ভয়েস শোনা যায়, এদিক দিয়ে একটা কান্নার কমায় মানে কেমন করে কান্দে, তো এরকম একটা আওয়াজ পাওয়া যায়। তো পরে আরেকদিন আমার আব্বুও বলতেছে যে উনিও শুনছে আর কি এরকম। তো শোনার পর বলতেছে, তো একদিন হঠাৎ করে শুনছেন কখনো? আমি একদিন মানে ফেসবুক চালানোর পর আর কি ঘুমাই গেছি। তো ঘুমায় হঠাৎ করে রাত 2টা-2:30 বাজে এরকম। তো হঠাৎ করে চোখটা ভাঙলো, ভাঙার পর এরকম একটা বিকট শব্দ হইতাছে ওদিক থেকে, ওই জানালাটার পাশ দিয়ে, যে দিক দিয়ে আর কি ওই মাথার খুলির এই সাইডটা পড়া ছিল ওই চিপাটার মধ্যে। তো ওদিক দিয়ে আর কি এরকম শব্দটা আসতেছে। তো আমি ফিল করলাম যে আসলে আম্মু বলছে, তখন আমি ফিল করতেছি যে জানালা দিয়ে তাকাইতেছে আর ফিল করতেছি যে এরকম আসলে গরমের দিন ছিল, তো যার কারণে জানালাটা খোলা ছিল। তো এরকম সাউন্ডটা আসতেছে, তো আমি ফিল করতেছি যে আসলে আম্মু বললো, তো সেই সাউন্ডটাই তো আমি পাইতেছি।
ভাবতেছি এই দিয়ে আসতে। আচ্ছা, আপনারা কোনো কারো পরামর্শ নিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, জি, আমার বাসায় অলরেডি একটা হুজুর আছে, যে উনি এরকম আশেপাশে মানে মানুষের এই খারাপ কিছু ধরলে না, বা এটা কি সমাধান হয়েছে? উনি এরকম সমাধান হয় না, এক একজনের ক্ষতি করতেছে আর কি, এরকম আসর Okay. করতেছে বা ধরতেছে এরকম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের হাতে আজকে আর সময় নেই, আমাদের বিদায় নিতে হবে এবং যাওয়ার আগে আমরা জানিয়ে যাই সেটা হচ্ছে যে আমাদেরকে এসএমএস তো না, আমাদেরকে ইমেল করবেন এবং ইমেল করে আপনার ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইল আপনার ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে অথবা আপনি একটু লিখে রাখবেন কাইন্ডলি, তাহলে সবসময় মনে থাকবে। bhutfm@radiofurti.fm। অনেকে এসএমএস করেছেন, বাট আজকে এসএমএস পড়ারও টাইম পাইনি, লম্বা লম্বা সব ঘটনা এবং খুব দ্রুত যেতে হচ্ছে আমাদেরকে। আর ঘটনা যারা পাঠাচ্ছেন তারা শুরুতে প্লিজ একটু কাইন্ডলি উল্লেখ করবেন যে এই ঘটনাটি আপনি মানে স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে এই ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই ঘটনা লিখে পাঠাবেন আমাদের কাছে এবং ঘটনা রেকর্ড করে পাঠাবেন। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, উল্টাপাল্টা বলছি। তো আর যারা হচ্ছে দেশের বাইরে থেকে আছেন তারা তো রেকর্ড করে পাঠাবেন, সাথে সাথে যদি আপনারা লিখে পাঠাতে চান সেটাও করতে পারেন, কারণ প্রতি বছরই আমাদের যে বইটা বের হয় সেই বইয়ে আপনার ঘটনাটা স্থান করে দিতে পারে। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 ফিরে আসবো আবার নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।